সিলেবাসটা আগে দেখি। এখানে আজকে আমরা এই চ্যাপ্টার 10-এর কিছু বাকি আছে, আর চ্যাপ্টার 12, হ্যাঁ, চ্যাপ্টার 11। এখন দেখেন, আমরা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের আহ, কয় ধরনের লোক দেখতে পাই, মানে আমি বলতে চাচ্ছি একটা প্রতিষ্ঠানে কয় লেভেলের মানুষ থাকে। যদি এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করি, খেয়াল করেন। প্রথম যদি বলি হচ্ছে যে কিছু কিছু মানুষ শুধু হচ্ছে কস্ট সেন্টার। কস্ট সেন্টার, এটা জানেন তো নাকি, কস্ট সেন্টার? তারপরটা হচ্ছে আপনার রেভিনিউ সেন্টার। জানা আছে এটা সম্পর্কে কারোর কোনো আইডিয়া? স্যার হুম। স্যার কিছু কিছু জানা আছে আর কি। বলেন তো, কস্ট সেন্টার, কস্ট সেন্টার কারা? কস্ট সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি যেমন আমাদের অর্গানাইজেশনে যেভাবে হয়, কস্ট সেন্টার হচ্ছে একটা স্পেসিফিক স্পেসিফিক অ্যাকাউন্ট, যেই সেন্টার থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি খরচগুলো করি, বিভিন্ন হেড, সেই হেডগুলো। না, আপনি যেটা বলছেন ওইটা বলতেছেন হচ্ছে কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পারপাস, আর এটা আমরা হচ্ছে বিজনেস পারপাস। আমরা এখানে অন্টারপ্রেনিউরশিপ এন্ড বিজনেস অন্টারপ্রেনিউরশিপ পড়ছি না, জি সেখানে রাইট। সেখানে একটু সেখানে একটু ভিন্ন। মানে এইখানে পার্সপেক্টিভ আরেকজন হাত তুলেছেন, বলেন না আরেকজন কে হাত তুলেছেন। এজাজ সাহেব, প্লিজ। কস্ট সেন্টার হচ্ছে কি স্যার, যেসব ধরেন আমাদের অপারেশনাল সাপোর্ট টিম যেগুলো আছে, এইচআর, লিগাল, সেক্রেটারিয়াল, এই বিজনেস কস্ট সেন্টার, মানে যেখান থেকে আমার কোনো ইনভেস্ট করে আমার হচ্ছে ডিরেক্ট কোনো রেভিনিউ আসছে না, কিন্তু হচ্ছে আমার রেভিনিউ আর্নিং যে ইঞ্জিনটা আছে সেটাকে হচ্ছে আপনার সার্ভ করে, সেটা হচ্ছে কস্ট সেন্টার। রেভিনিউ সেন্টার হচ্ছে বিজনেস টিম গুলা, যারা হচ্ছে বিজনেস সেলস, এর হচ্ছে রেভিনিউ সেন্টার। এতখানি আমি জানি আর কি, আমি নট শিওর। আচ্ছা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো হয়েছে আমি শেয়ার করেছি আপনাদের সাথে, কারণ এটা আসলে না বুঝলে অনেকটা চ্যালেঞ্জিং। সেটা হচ্ছে আমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছি, মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না, আমরা পড়ছি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনিয়রশিপ, হ্যাঁ। তো সেই কোর্সের কনটেক্সটে বা এটা যদি আপনি যে কোনো জায়গায় যান, এটাতে চারটা সেন্টার বলতে, কস্ট সেন্টার মানে হচ্ছে পিপল যারা হচ্ছে রেসপন্সিবল, হ্যাঁ, যারা হচ্ছে রেসপন্সিবল ফর কস্ট। যেমন এই এই চারটা সেন্টারকে একত্রে বলা হয় রেসপন্সিবিলিটি সেন্টার্স। আচ্ছা, রেসপন্সিবিলিটি সেন্টার্স খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল করেন। এখন কারা কষ্টের জন্য যেমন ধরেন আপনার ফ্যাক্টরি পিপল, তারা কিন্তু প্রোডাক্ট করে, প্রোডাক্টের তৈরি করে, হ্যাঁ, তারা কিন্তু কয় টাকায় বিক্রি করবে এই ডিসিশন নেয় না, বা তারা বদার্ড না। আপনি একজন ফ্যাক্টরি ম্যানেজার, যে ফ্যাক্টরি হেড, ফ্যাক্টরি সুপারভাইজার, ইভেন একজন হচ্ছে ওয়ার্কার, ওনারা কেউ কি জানে যে মার্কেটে এটা কত টাকায় বিক্রি হচ্ছে, কি পরিমাণ অফার যাচ্ছে? বা জানলেও তারা তো ডিসিশন মেকার না, দে আর নট বদার্ড অ্যাবাউট ইট। তারা অনলি, তাদের টার্গেটটা কি থাকে? তাদের টার্গেট থাকে যে কিভাবে আপনি, তাদের টার্গেট কি থাকে, যে কিভাবে আপনি কস্ট অপটিমাইজ করবেন। অপটিমাইজ কথাটা একটু পজিটিভ, যেটাকে কস্ট রিডাকশনও বলে। কস্ট রিডাকশন করবে উইদাউট উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোয়ালিটি, হ্যাঁ, উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি। কোয়ালিটি না কমিয়ে আপনি হচ্ছে কস্ট কমাবেন, কোয়ালিটি না কমিয়ে কস্ট কমাবেন। এটা কি ঠিক বললাম যে ফ্যাক্টরির একটা কেপিআই এরকম হয়? ফ্যাক্টরি কেপিআই কে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, রাইট আর রং? বুঝতে পারলেন এজাজ সাহেব? মাহাদি, মাহাদি জি এজাজ? বুঝে, জি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এক্স্যাক্ট। আপনি তাহলে একটু যদি আনমিউটেড থাকেন, আপনার সাথে একটু কথা বলি, তাহলে আমি মানে ডেলিভারি করতে সুবিধা হয়, ক্লাস লাইভ ক্লাসের মতো মনে হয়। রেভিনিউ সেন্টার মানে যারা আপনার অর্গানাইজেশন সেলস করে, সেলস পিপল। দেখেন, ওরা কিন্তু সেলসের মানে কত কোয়ান্টিটি করবে বা কত ভলিউম করবে, এটা ইম্পর্টেন্ট। এখন তাদেরকে আপনি যত প্রাইসই দেন, তারা বলবে প্রাইস একটু কমান, অফার বাড়ান, এই ডিসকাউন্ট দেন, এই করেন সেই করেন, কিন্তু তাদের কিন্তু এই প্রফিট নিয়ে তারা চিন্তা করে না, বা কত টাকায় প্রোডাক্ট তৈরি বেশি হয়েছে কি কম হয়েছে এটাও তারা জানে না। তাদের টার্গেটটা মূলত সেলস, কিভাবে আপনার সেলসের কোয়ান্টিটি বাড়বে। রাইট অর রং, মানে সেলস পিপল, রেভিনিউ সেন্টার যারা সেলস পিপল, এটা ঠিক না?
আমরা আমরা প্রতিষ্ঠানে যারা চাকরি করে আমরা জানি না যে ফ্যাক্টরি প্রোডাকশন হলে প্রোডাকশনের পিপল কিন্তু অনলি কস্ট নিয়ে চিন্তা করে, যে কত টাকায় কত ইউনিট করলাম, ফিক্স কস্ট কতটুকু, ভেরিয়েবল কস্ট কতটুকু, আপনার লেবারদের পেমেন্ট কি ফিক্স, মানে ফিক্সড স্যালারি পিপল হলে ভালো হয় নাকি আপনার হচ্ছে যে পার্ট টাইমার বা ক্যাজুয়াল লেবার নিলে ভালো হয়, এইসব নিয়ে তারা চিন্তা করে। তারা চিন্তা করে এই মেশিনটা পুরনো হয়ে গেছে, এটা ডেপ্রিসিয়েশন কস্ট যাচ্ছে, এটা বাদ দিব, বাদ দিয়ে নতুন মেশিন কিনলে ভালো হয় কিনা। এই কস্ট সেন্টার হচ্ছে তারা। রেভিনিউ সেন্টার হচ্ছে সেলসের লোকজন, যারা সেলস বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা করে। তারা নাইদার চিন্তা করে প্রফিট, নর হচ্ছে কস্ট কিভাবে কমে, এটা তাদের কোনো বদার না। এটা কি বোঝা গেল জিনিসটা? ইয়েস স্যার। জি। আচ্ছা, এবার তাহলে প্রফিট সেন্টারে কারা বলেন তো? আমরা তো পেলাম যে ফ্যাক্টরি পিপল বা ধরেন হেড অফিসে এইচআর, অ্যাডমিন। স্যার একটু সামারি করে দিবেন আবার, এই মানে কস্ট সেন্টারটা, রেভিনিউ সেন্টারটা, আপনি কি এই দুইটা। ক্লাসে ক্লাসে ছিলেন না আপনি? আছি স্যার, ও, আছি। হ্যাঁ। আচ্ছা। আমি যেটা বললাম কেউ কি ব্যাখ্যা করতে পারবেন যে কস্ট সেন্টার আর রেভিনিউ সেন্টারটা কি? আমি যেটা বললাম ওটাই বলতে পারবেন? স্যার আপনি বললেন পিপল কস্ট সেন্টার। না না, আপনি অর্ধেক শুনতেছেন। অর্ধেক শুনলে হবে না ভাই, এত সহজভাবে বললেও যদি না শুনে না বুঝেন তাহলে তো ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, অন্য কেউ আপনি একটু এজাজ সাহেব বা অন্যরা কেউ বলেন তো, বা মিনাজ সাহেব কি বললাম একটু বোঝা যায় কিনা ভাই, বলবেন কাইন্ডলি? কস্ট সেন্টার কি বললাম, রেভিনিউ সেন্টার কি বললাম, উদাহরণ দিলাম কি? বোঝা যাচ্ছে না, বলতে পারছেন না? স্যার আমি বলবো। জি প্লিজ। জি স্যার, কস্ট সেন্টারটা আপনি যে এক্সাম্পলটা দিচ্ছিলেন যে আমাদের প্রোডাকশনের সাথে যারা জড়িত কস্টের সাথে তারা। রিলেটেড। প্রোডাকশন ছাড়াও হইতে পারে। হেড অফিসে একজন পিয়ন, উনি কি রেভিনিউ আনে, অথবা জি উনি জি। কি হচ্ছে, উনি কিন্তু কস্টটা জানে যে আমার মাসের বেতন কত, অথবা সে চা হ্যাঁ, চা পাতা কিনে, হ্যাঁ, সে খরচ নিয়ে চিন্তিত, তার অন্য কিছু নিয়ে চিন্তিত না। রাইট ও রং? রাইট। ওকে। স্যার রেভিনিউ সেন্টারটা হচ্ছে সেলস এর সাথে যারা জড়িত, তারা চাচ্ছে যে সেল ভলিউমটাকে ইনক্রিজ করতে। হ্যাঁ সেটা প্রাইস ডিক্রিজ করে হলেও এটা তাদের ম্যাটার না। হ্যাঁ, তারা ম্যাটার করে সেলস না। ভলিউমটা ইনক্রিজ করলে হুম, রেভিনিউটা ভলিউমটা বাড়তেছে। জি, রাইট। তাহলে এবার বুঝতে পারছেন আপনার যিনি কোশ্চেন করলেন আবার রিপিট করতে জি হবে? স্যার, জি জি স্যার। ওকে, তার মানে এইটা হচ্ছে এই সেন্টারের যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে আপনার কস্ট নিয়েই মূলত চিন্তিত। যেমন আপনার হচ্ছে হেড অফ ফ্যাক্টরি বা ফ্যাক্টরি পিপলরা, তারপরে হচ্ছে অ্যাডমিনের যারা, আপনার আমাদের অ্যাডমিন পিপল যারা থাকে, আমাদের গাড়ি ভাড়া করে অথবা গাড়ি মেনটেন করে, মেনটেনেন্স টিম, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচআর টিম, যারা হচ্ছে যে এইটা, এরা প্রত্যেকেই কিন্তু মূলত তারা কস্ট ইনকারিং, কস্ট সেন্টারে তারা কস্ট কস্ট করে, তারা রেসপন্সিবল টু, মানে টু ইনকার কস্ট অন বিহাফ অফ অর্গানাইজেশন, যাতে করে আপনার অর্গানাইজেশন চলে সেভাবে। এবং তাদের একটা কেপিআই থাকতে পারে যে কস্ট যাতে করে মিনিমাইজ রেখে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করবার জন্য তাদের আউটপুটটা যেন ভালো আসে। এমন একটা লোক নিব যাকে 100 টাকা বেতন দিলে চাইবো যে তার থেকে 110 টাকার প্রোডাক্টিভিটি নিতে। হ্যাঁ, 100 টাকার লোক নিয়ে আমি যদি 80 টাকার প্রোডাক্টিভিটি পাই, এরকম লোককে আমি নিব না। এটা আমার কস্ট সেন্টারে একটা কেপিএ হতে পারে। রেভিনিউ সেন্টার কারা? যেমন সেলস পিপল, সেটা কর্পোরেট সেলস হইতে পারে, বি হইতে পারে, বি, মানে বিজনেস টু বিজনেস, বি হইতে পারে, বি হইতে পারে, মানে গভর্নমেন্ট, যাই করুক, যে ধরনের সেলস তাদের মডেল হোক না কেন, তারা রেভিনিউ। এখন তাহলে প্রফিট কারা হইতে পারে, এটা এই প্রফিট সেন্টার কারা হইতে পারে বলেন তো? হ্যাভ ইউ এনি আইডিয়া প্রফিট সেন্টার কারা? আপনারা কেউ কি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন এখানে, যারা আজকে জয়েন করছেন? আমি ভুলে গেছি, প্রথম ক্লাসে হয়তো বলছিলেন। জব করেছেন এরকম এক্সপিরিয়েন্স আছে কারোর? জি স্যার, আছি তো আমরা। ও, আচ্ছা, বলেন তো কি প্রতিষ্ঠানে কাজ করেন আপনি? আমি ইডটকো বাংলাদেশ কং লিমিটেডে আছি ও স্যার। আচ্ছা, ইডেটকোর প্রোডাক্ট কি? আমাদের টাওয়ার স্যার, টাওয়ার সার্ভিস।
আচ্ছা, তাহলে আপনার একটা সার্ভিস প্রতিষ্ঠান, হ্যাঁ? এখন হ্যাঁ, এই সার্ভিস করবার জন্য, এই কন্ট্রাক্ট নেওয়ার জন্য, টেন্ডার বা সেল করার জন্য লোক আছে না? আছে কি না? আছে স্যার, আছে। আচ্ছা, আর এই ইডোটকোর কি বাংলাদেশে কোনো কান্ট্রি হেড বা বিজনেস হেড আছে বা কোনো হেড আছে। অফ? আচ্ছা, আছে। উনি উনি মূলত ইডোটকো, আপনি যেটা বললেন সেইখানে যে সিইও, এটাকে বলা হচ্ছে হেড অফ বিজনেস, বিজনেস হ্যাঁ। হেড করে, হ্যাঁ, অথবা সিইও, হ্যাঁ। সে হুম। হচ্ছে প্রফিট সেন্টার, কারণ সে কিন্তু কস্টটাকে কমাইতে চায়, তার একটা টার্গেটের ভিতর কস্ট কমানো একটা থাকে যে না, আপনি কস্ট বাড়াইতে পারবেন না যাতে করে ইফিসিয়েন্সি বাড়ে। আর হুম। রেভিনিউ, তার তার আন্ডারে সেলসের লোকজনকে চেষ্টা করে যেন রেভিনিউ বাড়ে। তো তার কস্ট কমানো এবং রেভিনিউ বাড়ানোর মাধ্যমে সে চেষ্টা করে যেন প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যায়। এটা সিইওদের লক্ষ্য হয় না? মানে বুঝে গেল কিনা এখন? জি স্যার, আমাদের সিও বলেন, আমাদের সিএমডি বলে, কান্ট্রি যাই ম্যানেজিং হোক, যাই ডিরেক্টর। হোক ভাই, এটা আপনি কি বলে এটা ইম্পর্টেন্ট না। সি সি- আপনার এখানে আনইউজুয়াল কিছু বললে কোনো ব্যাপার না, সিও মানে বিজনেস হেড, হ্যাঁ। রাইট Anyway, স্যার। এখন তাহলে কস্ট পেলাম যে একটা অর্গানাইজেশনে যারা হচ্ছে কস্ট নিয়ে চিন্তা করে, আর একটা মানে তারা তারা একটু কম্পারেটিভলি তাদের স্যালারি সবকিছু কম হয়, তাদের অফিস আদালত একটু ছোট অফিস পাবেন, বা তাদের হচ্ছে দেখবেন রেভিনিউ সেন্টারের লোকজন তারাও মানে ফিল্ড অফিসে কাজ করতে হয়, দৌড়দৌড়ি করতে থাকে। যে প্রফিট সেন্টার সে কম্পারেটিভলি অর্গানাইজেশনে আরেকটু সিনিয়র। এবার আসেন, ইডোটকো একটা এমএনসি যদি হয় তাহলে তার নিশ্চয়ই গ্রুপ আছে, মানে গ্রুপ কোম্পানি আছে, তাদের গ্রুপ বোর্ড জি, আছে, জি স্যার, আছে। বোর্ড অফ ডিরেক্টর আছে। হুম। বোর্ড অফ ডিরেক্টর কি ডিসিশন নেয় যে বাংলাদেশ অপারেশনে প্রফিট হচ্ছে কি, কত পার্সেন্ট প্রফিট হয়, ইন্ডিয়া অপারেশনে কেমন চলে, নেপালে কেমন চলে। সো এই যে কান্ট্রি টু কান্ট্রির কোথায় বিজনেসের কন্ডিশন কেমন, কোন জায়গায় ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কোন জায়গায় আর বেশি গ্রোথ হচ্ছে না, ঠিক আছে ওইখানে আর অপারেশন বাড়াবো না, বরং অপারেশন ছোট করি। যেমন আমার, আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ এ লার্জ এমএনসি। এর আগে কিছুদিন করতাম এনজিওতে, বাট ওইটাতে কাজ করেছি, সেটা হচ্ছে তখন ছিল ফাইসন্স, রন পোলাং রোডার, হোয়েক্সপেরিয়েন রুসেল, এগুলো মার্চ করে সেনোফি, তখন ছিল সেনোফি বাংলাদেশ, এখন পরে তো সেনোফি, হ্যাঁ সেনোফি বাংলাদেশ আর কি, সানোফি ছিল যেটা। তো সানোফির যে অর্গানাইজেশন, এটাকে অ্যাভেন্টিস বলতো আগে, আগে সানোফি অ্যাভেন্টিস, পরে সানোফি বাংলাদেশ লিমিটেড হয়েছিল। তো এখন সেই সেই সানোফির গ্রুপের লোকজন বললো যে বাংলাদেশের অপারেশনটা একটু চ্যালেঞ্জিং বিভিন্ন কারণে, তারা বেক্সিমকোর কাছে ওইটা সেল করে চলে গেছে, এখন বেক্সিমকো সিনোনোভা নামে চালাচ্ছে। তো এই ইনভেস্টমেন্ট সেন্টার হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর বা টপ। এখন কি বোঝা গেল চারটার ইয়ে, শেফার যে জি, জি, জি স্যার। ওকে। এখন বলেন তো যে বিজনেসের এই কস্ট সেন্টারের লোকজনের কি বিজনেস এথিক্স এর ক্লাস হয়? ঠিক আছে, তারাও ঠিক আছে, কিন্তু তাদের কি অন্টারপ্রেনিয়রশিপ জন্য এমবিএ কোর্স করা বা চার্টার সেক্রেটারি বা আইবি এর এমবিএ জরুরি? তারা তো না। ফ্যাক্টরি প্রোডাকশন হইলে হয়। সেলস এর লোকজনের টু সাম এক্সটেন্ট এখান থেকে সিও প্রোডাক্টদের জন্য হয়তো কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশনে নিয়ে আস্তে আস্তে বাড়ায়, অথবা তাদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে উঠাইতে চায়। প্রফিট সেন্টার সিও তারা একসময় অর্গানাইজেশনের শেয়ার টেয়ার পেয়ে গ্রুপে যেতে পারে। তো যত বেশি আপনার মানে উপরের দিকে, তত বেশি হচ্ছে যে অর্গানাইজেশনের মানে প্রফিট নিয়ে চিন্তা করে, সে কিন্তু অর্গানাইজেশনের লিড দেওয়ার ক্যাপাসিটি তৈরি হয়। কস্টের লোকগুলো খালি কস্ট করে, সেলসের লোক sell। এখন যে সেলসম্যান চিন্তা করে যে আমি সেল করব, কিন্তু সঙ্গে সঙ্গে যাতে করে এই আহ, যেটাকে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বলে, এটা যাতে না বাড়ে, বিজনেসের অপারেশন খরচ না বাজে, এইসব চিন্তা ভাবনা করে ম্যানেজমেন্টকে যখন বিভিন্ন প্রেজেন্টেশন দেয়, বিভিন্ন স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ বলে, তখন বোঝা যায় যে সে শুধু সেলসে ফোকাস না, সেলসও করে কস্ট কমানোর মাধ্যমে, ওভারঅল অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি নিয়ে চিন্তা করে। অতএব সে কিন্তু সিওর দিকে যাচ্ছে আস্তে আস্তে, সে তাকে দিয়ে কিন্তু অর্গানাইজেশন লাভবান হবে, এবং তাকে সিও হিসাবে, সিও প্রোডাক্ট হিসেবে তাকে আইডেন্টিফাই করা হয়। আর ইনভেস্টমেন্ট সেন্টার মূলত আরো উপরে, যারা হচ্ছে বিভিন্ন সময় সরাসরি ইনভেস্টর, অথবা এমপ্লয়ীদের ভিতর থেকে অনেককে আস্তে আস্তে ইনভেস্টর হিসেবে নিয়ে নেওয়া হয়, যারা অনেক ভালো করে শেয়ার দিয়ে রাখে। যেমন আমি এনার্জি প্যাকে দেখেছি বা অন্যান্য প্রতিষ্ঠানে, হ্যাঁ, যারা হচ্ছে চাকরি করতো, যখন ভালো করছে তাদের হচ্ছে এই বিভিন্ন কনসার্নে কাউকে 10%, 15% শেয়ার দিয়ে দিয়ে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট মানে প্রফিট সেন্টার থেকে তাকে ইনভেস্টমেন্ট সেন্টারে নেওয়া হয়েছে। তো এই জিনিসটা কি বোঝা গেল কিনা, রেসপন্সিবিলিটি সেন্টার? ইয়েস স্যার। এটা কিন্তু ভোলা যাবে না। আপনাদের এই শর্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসে, এবং শুধু কোশ্চেনের জন্য না, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো যারা পরে জয়েন করছেন, এই চারটা সেন্টার সম্পর্কে বুঝতে পারছেন তো, না? তো জি কোম্পানি স্যার, বুঝতে পেরেছি। কোম্পানি সেক্রেটারি কোন লেভেলে থাকে এখন এখানে চারটার ভিতরে? স্যার, আমার তো মনে হয় ইনভেস্টরে।
না, ইনভেস্টমেন্ট যদি সে তার যদি সে প্রফিট? না, প্রফিটেও না, সে কস্ট সেন্টারে থাকে, যদি সে গতানুগতিক পিপল হয়, হ্যাঁ, যে আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করি, মানে আমাকে বলা হয়েছে মিটিং মিনিটস রাখা আর কিছু আরজেসির ফাইল রিটার্ন করা, এগুলো সেই লেভেলে থাকলে সে কিন্তু কস্ট সেন্টারের লোক। আর সে যদি বোর্ডে যেহেতু বসতে হয়, সিএফও বসে, কোম্পানি সেক্রেটারি বসে, সে যদি বোর্ডে যে ভ্যালিডেশন করে, এবং এরকম কোম্পানি সেক্রেটারি, যেটা আমি বললাম যে আমাদের বাংলাদেশে হচ্ছে কোম্পানি সেক্রেটারি থেকে সিও, এমডি এন্ড সিও হয়ে গেছে, তো সেই সেই ধরনের প্রোডাক্ট যদি হয় তাহলেই তারা হচ্ছে আপনার প্রফিট সেন্টার সাধারণত থাকে না, যদি বিজনেস হেড বা এই লেভেলে হয় না, তারা ওই বোর্ড লেভেলে হয়তো চলে যেতে পারে। তো ডিপেন্ড করে তার মানসিকতা, লার্নিং, এডুকেশন। সে যদি মেয়ারলি খালি ধরেন তার টিপিক্যাল যে জব, সেই জব পারফর্ম করে, আর তার যদি এই ধরনের, এই যে আমরা যে ক্লাসগুলো করতেছি, এখান থেকে লার্নিং হবে, আমরা আরো গ্রো করব অর্গানাইজেশনে, কিভাবে হচ্ছে এই যে আজকে আমরা এখন পেস্টাল অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস গতকালকে দেখেছি, পোর্টার্স 5 ফোর্সেস পড়বো। সো এইগুলো কেন পড়বো, এটা দিয়ে অর্গানাইজেশন কিভাবে হেল্প করতে পারবো, আপনার বিজনেস রিপোর্টিং কিভাবে নিব, আমরা একটা প্রতিষ্ঠানে যখন আমরা করব, যখন আমরা দেখব যে একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যখন দেখবে যে তার হচ্ছে হচ্ছে আসলেই হচ্ছে সে অনেক বেশি, মানে অর্গানাইজেশন ডেডিকেটেড, তার নলেজ বেজ আছে, পারফর্ম করার ইচ্ছা আছে, এবং সে কিন্তু তার হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে হাই, সে হচ্ছে কি নিজেকে তার স্ট্যান্ডার্ডের উপরে নিয়ে গেছে, তখনই কিন্তু সে আস্তে আস্তে আগায়। তো যাই হোক, আমরা এই কারণে এই জিনিসটা শেয়ার করলাম। আমরা এখন পড়বো হচ্ছে পোর্টার্সের 5 ফোর্সেস। তো রেসপন্সিবিলিটি সেন্টারের এই ডকুমেন্টটা আমরা, পিপিটি বা ডকুমেন্টটা আপনাদের দিয়ে দিব। আর চেষ্টা করব এই ক্লাসের রেকর্ডিংটা, আগের দুটো রাখা যায়নি, এটা রেকর্ডিং। এখন আপনি দেখেন, মাইকেল পোর্টার্সের আপনাদের এই সিলেবাসের একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষা আসবে, সেটা হচ্ছে 5 ফোর্সেস অ্যানালাইসিস। এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে যে মাইকেল পোর্টার যে এই যে 5 ফোর্সেস এর কথা বললো, একটা ব্যবসার 5টা ফোর্স কাজ করে, হ্যাঁ, এই যে মাইকেল পোর্টারের যে হচ্ছে 5টা ফোর্স, এই 5টা ফোর্সেস কি কি বলতে পারবেন? মাইকেল, স্যার, দিস ইজ নিউ টার্মস, সো উই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ। ওকে ওকে, ঠিক আছে, গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন, একটা ব্যবসা আপনি করবেন, আমি যে গতকালকে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছিলাম, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা যে অ্যানালাইসিস করেছিলাম, যে কারা কিভাবে করবে, কোন বিজনেসগুলো কি স্ট্র্যাটেজি নেবে। এখন খেয়াল করেন, আপনি একটা ব্যবসা করলেন, আপনি যে কোনো ব্যবসা ধরেন, আপনি আজ থেকে 10 বছর আগে কেউ চিন্তা করে নাই যে আহ, আহ, উত্তরবঙ্গে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ বা ওই দিকের আম এনে অনলাইনে অর্ডার নিয়ে ডেলিভারি করবে, এরকম কোন চিন্তা করেনি 10 বছর আগে। বাট কোভিডের আগে পরে, মানে মোটামুটি আগে শুরু হয়েছিল, কোভিডের পরে আরো বেশি এটা বেড়েছে, যেহেতু ফিজিক্যালি কেনাকাটাতে অনলাইনে। এখন যে প্রথম ধরেন ঘরের বাজার, আমার এক ক্লায়েন্ট, হ্যাঁ, ঘরের বাজার, হ্যাঁ, তারা খুব অ্যাগ্রেসিভলি কাজ করেছে, এখন তারা অনেক ভালো করতেছে, মানে খুব দামি দামি প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট। এখন প্রথম যে শুরু করেছে, সে কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়েছে, ওই যে আমি আগের দিন দেখিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরেও তার কিছু চ্যালেঞ্জ থাকে যে কোনো ব্যবসার, সেটা হচ্ছে স্টার্ট আপ যদি হয়, স্টার্ট আপ যদি হয়, যদি আপনার এসএমই হয়, হ্যাঁ, ইভেন যদি হচ্ছে আপনার মিডিয়াম এন্টারপ্রাইজ হয়, অথবা যদি লার্জ কংগ্লোমারেট হয়, হ্যাঁ, লার্জ কংগ্লোমারেট, বড় প্রতিষ্ঠান হয়, লার্জ গ্রুপ অফ কোম্পানিজ হয়, প্রত্যেকেরই দেখবেন তাদের কতগুলো জিনিস থাকে। বার্গেইন পাওয়ার অফ বায়ার। আপনারা খেয়াল করেন, আপনি যে ইকোনমিক্সের যে থিওরিগুলো আছে, সেটার প্রথম বলে হচ্ছে মনোপলি, তারপরে কি বলে হচ্ছে ডুওপলি, তারপরে বলে অলিগোপলি, তারপরে বলে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। এটা তো শুনেছেন নাকি, না এটাও শুনেন নাই? এটাও শুনি নেই স্যার। আচ্ছা, আমি আগের দিন শুনেন নাই, এটা ভুল হলো, কারণ আমি আপনাকে বলছিলাম, এটা ওই যে জিপির উদাহরণ দিয়ে বলছিলাম, মনোপলি মানে, আগের ক্লাসটা যদি করে থাকেন তাহলে হ্যাঁ আপনি স্যার, 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 হ্যাঁ, মনে পড়ছে এখন, ঠিক হ্যাঁ, আছে। জি জি জি, তার মানে মনোপলি মানে হচ্ছে যে আপনি একা মার্কেটে আপনার মতো করে প্রাইস সেট করবেন, আপনি এটা 25 টাকা কল রেট নিবেন, অথবা 60 টাকা নিবেন, অথবা 10 টাকা নিবেন, ইটস আপ টু ইউ। যখন 4টা 5টা হয়ে যায়, যখন পারফেক্ট কম্পিটিশন হয়, তখন কিন্তু এই যে বার্গেইন পাওয়ার অফ অপশন, আপনি যদি বায়ারদেরকে আপনি কন্ট্রোল করতে পারেন না, মানে মার্কেটে দুইটা হয়, আর একটা হচ্ছে মার্কেটে প্রাইসটা সেট হয়, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হচ্ছে ডিমান্ড
ভার্সেস সাপ্লাই। তো ডিমান্ড ভার্সেস সাপ্লাই যদি হয়, তাহলে যদি মার্কেটে অপশন অ্যাভেলেবেল থাকে তখন বায়াররা চায় কম প্রাইসে কিনতে। এখন দেখেন তেলের ক্রাইসিস দাম বাড়ানোর আগেও আপনি হাত পা ধরে ধরেন ফুল ট্যাঙ্কি ভর্তি ভর্তি করতে গেলে এরকম অফার দেয় যে 300 টাকা এক্সট্রা দেন বা 500 টাকা এক্সট্রা দেন, আপনার গাড়ির 60 লিটারের ফুল ট্যাঙ্কি ভরে দিই, 500 টাকা চায়। এটা কেন চায়? স্ক্যারসিটি, অথবা প্যানিক বায়ের কারণে, অথবা স্টোরেজের কারণে, অথবা একটা বড় গোষ্ঠী তারা হচ্ছে যে এই গভর্নমেন্টকে বিপদে ফেলানোর জন্য, অথবা বিভিন্ন কারণে স্টোরেজ করে বেশি দামে বিক্রি, এই তেলের দাম যে বাড়ায় ফেললো, এটা কিন্তু এই উদ্দেশ্যেই তারা হচ্ছে মজুত করেছে। তো ফলে যে কোনো কারণেই হোক, যখন বায়ারের সংখ্যা বেশি থাকে আর সেলারের স্ক্যারসিটি থাকে, লিমিটেশন থাকে, বটল নেক তৈরি হয়। যেমন একটা পানির বোতল, বটল নেক কথাটা আপনারা প্রায়ই শুনবেন, কিন্তু আপনারা এটা জানা উচিত। বটল নেক প্রবলেম মানে কি? একটা বোতলের যদি এরকম একটা চিকন মুখ থাকে, তাই না? এখন যদি গ্লাস উল্টায় দেন, একটা গ্লাস আছে না, আপনি গ্লাসটাতে এরকম থাকে, গ্লাসটা উল্টে দিলে, এই গ্লাস উল্টে দিলে কিন্তু সরাসরি পানিটা পড়ে যাবে। বটল যখন দেন তখন কিন্তু পানিটা সরাসরি পড়ে না, ঢক 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 করে আস্তে 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 করে পড়ে। রাইট অর রং, এটা বুঝতে পারছেন যে প্রবলেমটা কি? গ্লাসটা উল্টে দিলে পানিটা একবারে পড়ে যাবে, বোতলটা দিলে একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়বে। কারণ এই বোতলের যে নেকটা, গলাটা, এটা চিকন হওয়ার কারণে এর বডিটা হয়তো মোটা, কিন্তু এখান থেকে যখন বেরোয় তখন কিন্তু তার একটু সময় লাগে। এটাকে বলে বটল নেক বা কনস্ট্রেইন, বলতে বটল নেক বুঝে যায়। হ্যাঁ, এটা এটা কি কথাটা বোঝা গেল যে হোয়াট ইজ কনস্ট্রেইন অথবা বটল নেক? বটল নেক বলতে কি বোঝা যায়, বুঝতে পেরেছেন? তো এখন দেখেন, যখন বায়ারের বায়ারের যদি কোনো হচ্ছে এক্সপেকটেশন থাকে অনেক বেশি, বায়ার বেশি বেশি করে মজুত করতে চায়, কিনতে চায়, ট্যাঙ্কি ভরে রাখতে চায়, আর সেলারের যদি কোনো কনস্ট্যান্ট থাকে, বটলনেক থাকে। এখানে কি বটলনেক এইটা যে হরমুজ প্রণালী আটকানোর কারণে কম তেল আসতেছে বা তেল না আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তেলের মজুদ রাষ্ট্রের কাছে কম আছে, এই কারণে এটা বটলনেক, এটা একটা প্রবলেম, এটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে পুঁজি করে কেউ কেউ চাচ্ছে যে মজুত করে ভবিষ্যতে বেশি দামের অ্যাডভান্টেজ নিবে। আর যারা বিক্রি করছে ওরাও চিন্তা করছে দাম যে কোনো সময় বাড়াইতে পারে, অতএব আমাদের এখানে রেখে দিলে পরে বেশি দামে বিক্রি করব। এই যে সমস্যা, কিন্তু উল্টা যদি হতো যে তেলের দাম কমানো হবে, এরকম যদি হয়, তাহলে তেল যার যা ঘরে আছে সব বিক্রি করে ফেলতো। সো এই বায়াররা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি ব্যবসা করতে গেলে বায়ারের যে বার্গেইন পাওয়ার, এটা আপনার একটা চ্যালেঞ্জ, যে বায়ার চাইবে কম দামে। আপনি যখন অনেকে অনলাইন সেল করে, তখন আমের কেজি চাইলেও আপনি 110 টাকার আম 150 টাকা বিক্রি করতে পারবেন না, কারণ অনেক অপশন আছে। সো এই যে বায়ারদের যে বার্গেইন পাওয়ার, এটা ব্যবসার জন্য একটা থ্রেট। তো বলতেছে আহ, ইয়ে ইয়ে আপনার পর্টারের 5 ফোর্সে বলছে একটা ফোর্স, ব্যবসার একটা বড় ফোর্স হচ্ছে বার্গেইন পাওয়ার অফ দা বায়ার অর কাস্টমার। বুঝা গেছে এটা? এই থ্রেটটা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, বার্গেইন পাওয়ার অফ দ্য সাপ্লায়ার, এটা বলেন তো। বার্গেইন পাওয়ার অফ দ্য সাপ্লায়ার কেন? সাপ্লাই তো আপনি কিনবেন, সে তো আপনার কাছে বেচতে বাধ্য, কিন্তু বার্গেইন পাওয়ার অফ সাপ্লায়ার হয় কোন সিচুয়েশনে, বলতে পারবেন? তো সাপ্লায়ার একজন থাকলে। যেমন এই তেলের ক্ষেত্রে যদি বলি, আমরা মিডল ইস্টের কিছু কান্ট্রি দিয়ে তেল কিনি, যেটা সারা পৃথিবীর যে তেলের ট্রান্সপোর্টেশন হয় বা তেলের যে পরিবহন হয়, সেটার হচ্ছে 20 বা 25% হরমুজ প্রণালী দিয়ে হয়। তো মিডল ইস্ট যেহেতু আমাদের একমাত্র সোর্স, আমরা বিকল্প সোর্সগুলো নেইনি, বা জিও পলিটিক বিভিন্ন কারণে রাশিয়ার থেকে নিতে পারে নাই, বা ওই দিকের আফ্রিকান কিছু কান্ট্রি বা যেসব জায়গায় তেল উত্তোলন হয়, ওইগুলো আমরা নিতে পারি না, সমস্যা আছে। যেহেতু ওই পার্টিকুলারলি যেসব জায়গা থেকে আমরা তেল আনি তার প্রত্যেকটা হরমুজে ডিপেন্ডেন্ট, তখন এখানে সাপ্লাইয়ের সরাসরি প্রভাব না খাটালেও যে কোনো কারণেই এখানে দেখেন একটা সাপ্লাইয়ের কিন্তু একটা মানে আমাদের প্রাইস কন্ট্রোল করে ফেলছে। একইভাবে এমন যদি হয় যে মানে সাপ্লাইয়ের স্ক্যারসিটি আছে, আপনি প্রোডাক্টের ডিমান্ড আছে, বাট প্রোডাক্ট, যেমন আমাদের আইফোনে এমনি হচ্ছে দাম বেশি, তারপরেও আমাদের দেশে আপনার অনেক বেশি ডিস্ট্রিবিউশন নাই, মানে চাইলেও আপনি অনেক জায়গা দিয়ে কিনতে পারেন না। ফলে যারা আনে, ধরেন গেজেট অ্যান্ড গিয়ার বা যারাই আনে, তারা কিন্তু ওই দুবাই থেকে যে রেটে কিনবে তার থেকে বেশি রেটে কিনতে হয়, কারণ এখানে সাপ্লায়ার বা অথেন্টিকেট সোর্স হচ্ছে খুবই লিমিটেড। এই জন্য এটা বার্গেইন পাওয়ার অফ সাপ্লায়ার। বার্গেইন পাওয়ার অফ নিউ এন্ট্রেন্ট, এটা কি বলেন তো? এটা আপনার ব্যবসার জন্য কি চ্যালেঞ্জ এটা, বার্গেইন পাওয়ার অফ নিউ এন্ট্রেন্ট? স্যার আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মানে এমন নতুন কোনো ব্যবসা যেটার আগে কেউ ছিল না আর কি।
মানে হ্যাঁ, ওটা আপনি ঠিকই বলছেন, মানে বিষয়টা এরকম। লেটস সে আপনার আগে নতুন নতুন কাস্টমার মার্কেটে যখন ঢুকে, যেমন যখন যখন জিপি ছিল, তো জিপি মনোপলি করছিল, তার জন্য নিউ এন্ট্রেন্সের থ্রেট ছিল কি, যে বাংলা লিঙ্ক আসলো, বি লিঙ্ক আসলো, অথবা ওয়ারিদ টেলিকম আসলো। যখনই এগুলো আসতেছে তখন তার একটা থ্রেট, তার মার্জিন কিন্তু আন মানে আনরিয়েলিস্টিক, প্রচুর প্রফিট প্রফিট করতো। গ্রামীণ ফোন গ্রামীণ ফোন যখন করছে গ্রামে গঞ্জে, এই ইয়ের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফোন দিয়েছে, হিউজ ব্যবসা করেছে। এরকম ভাবে যখন আপনি শুরু করেন, যেমন আমি বলি, আমি এসএসজি সুপারস্টার গ্রুপে ছিলাম, তো প্রথমে আমরা নাম্বার ওয়ান, এখনো নাম্বার ওয়ান ছিল, এখনো আছে, লাইটিং এ আমরা নাম্বার ওয়ান ছিলাম। এরপরে কি করলো, প্রথমে লাইটিং এ আসলো হচ্ছে এসিআই, মানে ওসিআইটা পরে আসছে, সরি, এই প্রাণ আরএফএল আসলো। প্রাণ যেটাতে আসে সেটাতে ব্যবসার মার্জিন কমে যায়, কারণ তারা লার্জ ভলিউম, হিউজ ডিস্ট্রিবিউশন। তারপরে এসিএ আসলো, ওয়ালটন আসলো, এখন আকিজ আসছে। তো যত কম্পিটিটর আসতেছে তার কিন্তু প্রফিটেবিলিটি মার্জিন, মানে তার যে প্রফিটের ফর্মুলা কি, প্রফিট হচ্ছে আপনার এই আপনার আপনার প্রাইসিং আর কস্টিং হচ্ছে আপনাদের একটা কনসেপ্ট থাকা দরকার। প্রাইসিং মানে হচ্ছে কয় টাকা সেল করবেন, আর কস্টিং মানে আপনার কত টাকা কিনছেন। তো এখন এই প্রাইসিংটা সেট হয় কস্ট প্লাস টার্গেট প্রফিট, মানে কত টাকা কস্ট প্লাস টার্গেট প্রফিট, কত কত টাকা প্রফিট করবেন। তো এখন কোশ্চেন হচ্ছে, এই কস্ট রিকভার করাও এমন হয়ে যায় যে টার্গেট প্রফিট তো দূরের কথা, কস্ট রিকভার করাও কঠিন হয়ে যায় যদি পারফেক্ট কম্পিটিশন হয়। তার মানে বায়ারদের যেমনি একটা থ্রেট আছে, সাপ্লায়ারদেরও থ্রেট থাকতে, সবগুলো একবারে যে ঘটবে তা না, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঘটে। কখনো কখনো নিউ এন্ট্রেন্ট, নতুন প্রতিযোগী পাওয়ারফুল আকিজ আসা মানে এই ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যা। একসময় দেখেন এলপিজি খুব লুক্রেটিভ ব্যবসা ছিল, মাঝে বসুন্ধরা করতো একা। এরপরে এলপিজি লাইসেন্স পাওয়া অনেক কঠিন, ঘুষ টুস দিয়ে 10 কোটি, 15 কোটি, 50 কোটি টাকা পর্যন্ত উঠেছে এলপিজি লাইসেন্স নেওয়ার জন্য, লিকুইড পেট্রোলিয়ামের। পরে যখন অনেকগুলো চলে আসছে, তখন কিন্তু এই এলপিজি মানে লাইসেন্সগুলো মার্কেটে সস্তায় বিক্রি হয়েছে, কারণ যখনই আপনার ডিমান্ড থাকে এবং নতুন লোকজন আসে একটা পর্যায়ে আবার এসে, তখন এটার প্রফিট মার্জিন কমে যায়। সো আমরা চারটা দেখলাম, তিনটা দেখলাম। 4 নম্বরটা হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট আর সার্ভিস। আপনি আই মানে নোকিয়া এক সময় ছিল, নোকিয়া একদম মানে একা ব্যবসা করছে, নোকিয়া ছাড়া কোনো কিছু ছিলই না আমাদের সময়। পরে নোকিয়ার পরে ফিলিপস আসলো, মটোরোলা আসলো, অনেকে আসলো, তখন তার কম্পিটিশন। এরপর যখন অ্যান্ড্রয়েড, স্যামসাং এবং আইফোন চলে আসলো, বিশেষ করে এইগুলা, তখন কিন্তু তার এই সাবস্টিটিউট প্রোডাক্টগুলো অনেক ভালো চলে আসলো। বা বাংলাদেশে অনেক ফিচার ফোন বিক্রি করে শুধু 8-10 হাজার টাকায়। নোকিয়া বেসিক বেসিক ফিচার ফোন বিক্রি করে যে দামে, 8-10 হাজার টাকা, সেইখানে স্মার্টফোন বিক্রি করা শুরু করলো। সো নতুন সাবস্টিটিউট আসলে, মানে প্রোডাক্টের সাবস্টিটিউট আসলে, এটা একটা থ্রেট। তাহলে বায়ারের বার্গেন পাওয়ার অফ বায়ার, বার্গেন পাওয়ার অফ সাপ্লায়ার অথবা সেলার, আপনি যার থেকে প্রোডাক্ট কিনতেছেন, প্রিন্সিপাল। তারপরে থ্রেট অফ নিউ এন্ট্রেন্ট এবং হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টের একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এটা গেল। যেমন ওই যে আপনার একসময় বাটা সারা বাংলাদেশে এক হয়ে চলতো, এখন ধরেন বাটার পাশাপাশি যেখানে বাটার শোরুম আছে, যেখানে বাটার শোরুম আছে সেখানে অ্যাপেক্স দেখবেন, আরো অনেক লোটো টোটো অনেক ব্র্যান্ড আছে। সো বাটার যে একচেটিয়া মার্কেট ছিল, তখন তার সাবস্টিটিউট প্রোডাক্ট চলে আসছে, অনেক ধরনের নতুন নতুন আসছে। এখন বাটার কিন্তু মানে রয়্যাল কাস্টমার আছে, বাট কিছু কিছু নতুন আর একটা কম্পিটিটিভ রাইভালরি, এটা তো সাবস্টিটিউট প্রোডাক্ট, কিন্তু সরাসরি আপনি নতুন এন্ট্রেন্ট আসলো না, আপনার বার্গেন পাওয়ারও অতটা নাই, বার্গেন পাওয়ারও কাস্টমারও কম, কিন্তু আপনি যে কম্পিটিটর তারা মারামারি শুরু করলো। যেমন আমি একটা উদাহরণ দিই, টিস্যু, টয়লেট পেপার এবং ফেসিয়াল টিস্যু, এইটা এক সময়, আমি যে গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, কল্লোল গ্রুপ, তারা প্রথম করে অনেক আগে, ধরেন আপনার 96, 97, 98-এর দিকে, 98-এর দিকে, তখন আর কেউ ছিল না, তারা মোটামুটি কনভার্ট করতো, কনভার্টিং ফ্যাক্টরি মানে জাম্বরল কিনে কনভার্ট করতো। এরপর বসুন্ধরা এসে একচেটিয়া তারা কল্লোল টল্লোল সবাইকে ফেলে দিয়ে তারা বিরাট মার্কেট করছে। এরপর এসে যখন মানে তাদের মার্কেট সাইজ বেড়েছে, মার্কেট পেনিট্রেশন বেড়েছে, এক পর্যায়ে অলমোস্ট ধরেন 95% মার্কেট শেয়ার ছিল হচ্ছে বসুন্ধরার। হ্যাঁ, তো পরবর্তীকালে মেঘনা যখন এটা আসে, তখন মারামারি, মেঘনার একটা সেলসের লোক, হেড অফ সেলসের লোকজন জয়েন করছিল হচ্ছে বসুন্ধরা থেকে, যে মেঘনায় জয়েন করছে সেই লোককে ফিজিক্যালি আপনার প্রচন্ড আহত করা হয়েছে, কারণ কম্পিটিটরকে দাঁড়াইতে না দেওয়ার যে একটা রাইভালরি। তো এইগুলো কিন্তু হতে থাকে মার্কেটে, কিন্তু এটা কেস স্টাডি যে আপনার 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 কম্পিটিটর আপনার উপরে সবসময় একটা রাইভালরি, একটা অ্যাডভার্স একটা সিচুয়েশন সেট করার চেষ্টা করবে।
দেখেন কত ইজি করে একটা ফর্মুলা দিলাম, এটা তো পরীক্ষায় মাস্ট, মানে এই যে সিলেবাস আপনাদের, সেই সিলেবাস দিয়ে কোশ্চেন করতে গেলে আপনার হচ্ছে সোয়াট অ্যানালাইসিস, পটার্সের 5 ফোর্সেস, এগুলো মাস্ট। সো বোঝা গেল জিনিসটা, 5টা ফোর্সেস। স্যার এটা কি প্র্যাকটিক্যাল নাকি মানে ফুললি থিওরিটিক্যাল মনে হচ্ছে বলেন তো? এটা তো স্যার প্র্যাকটিক্যাল স্যার আমাদের তো প্র্যাকটিক্যালি মনে হচ্ছে, হ্যাঁ, কারণ 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 আমরা এগুলোতে কাজ করি, আমাদের তো হুম সামনেই এগুলো হয় স্যার। হুম হুম রাইট, মনে হয় থিওরি, কিন্তু আসলে কাজ মানে এরা আমাদের কাজ করে। এই যেমন ধরেন কাস্টমার কি চায়, আপনার কাস্টমার চায় হচ্ছে কম পে করতে চায় আর হচ্ছে বেশি নিতে চায়। ধরেন আপনি স্বাভাবিকভাবেই তেলের দাম বাড়লে কিন্তু তেলের দাম কমে গেলে তারা চাইবে যে কম কম টাকায় তেল কিনতে। তো কাস্টমারের নেচারটাই হচ্ছে যে কম টাকায় বেশি, মানে বেশি প্রোডাক্ট নিতে চায়। হ্যাঁ, বাজার একসময় বলতো না যে টাকা পকেটে অল্প নিয়ে বাজার ভর্তি বাজার কিনতে পারতেন, এখন বাজার ভর্তি টাকা নিয়ে, যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে হয়তো পকেট ভর্তি জিনিস কিনতে হয়, মানে স্যাটায়ার বা ফান করে বলে, বাট দ্যাট ইজ ফ্যাক্ট। তো কাস্টমার হচ্ছে অলওয়েজ লেস পে করতে চায়। তো এটা আপনার ব্যবসার জন্য কিন্তু থ্রেড, যে কাস্টমার বা বায়ারা কম টাকায় প্রোডাক্ট কিনতে চায়। তারপরে হচ্ছে পাওয়ার অফ কাস্টমার, এটা তো দেখলেনই, বার্গেন পাওয়ার অফ কাস্টমার, এটা আর কি বলবো। আর বার্গেন পাওয়ার সাপ্লায়ার আছে, ঠিক আছে, এটা একটা বড়। আচ্ছা, সাপ্লায়াররা কি চায়? সাপ্লায়াররা চায় যে কম কোয়ান্টিটির প্রোডাক্ট দিয়ে বেশি টাকা নিয়ে নিতে। সো এটা সিম্পল, এটা তো আমরা বুঝতেই পারছি যে সে কম কোয়ান্টিটির জিনিস দিয়ে বেশি টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেমন ওই যে কোভিডের টিকার সময় প্রচুর দামে প্রথম বিক্রি করছে, কারণ তাদের R&D প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে বার্গেন পাওয়ার অফ সাপ্লায়ার, এটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউটস, কোম্পানিজ দ্যাট প্রডিউস গুডস অর সার্ভিস ফর হুইচ দেয়ার ওয়াজ নো ক্লোজ সাবস্টিটিউট উইল হ্যাভ মোর পাওয়ার টু ইনক্রিজ প্রাইস অ্যান্ড লক ইন ফেভারেবল টার্মস। তার মানে যাদের হচ্ছে সাবস্টিটিউট নাই, যেমন আপনি এক্সাম্পল বলেন তো, যে আইফোনের এখন পর্যন্ত পাইফোন আসে নাই, মানে এখনো কিন্তু এলন মাস্কের প্রোডাক্টটা মার্কেটে বাংলাদেশে আসে নাই। আইফোনের যে মার্কেট সাইজ যা, তো এটা তো আসার সাথে সাথে বিক্রি হয়ে যায়, কারণ তার মাপের ওই ধরনের প্রেস্টিজিয়াস প্রোডাক্ট নাই। হ্যাঁ, তো এই কারণে বলতেছে যে কম্পিটিটরে যদি, মানে সরি, কোম্পানি যাদের হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট নাই, তারা কিন্তু মোর প্রফিট করতে পারে। যেমন কোক, হ্যাঁ, পেপসি পেপসি যখন আসে তখন হচ্ছে একটা পর্যায়ে কোকের ব্যবসা, কিন্তু আপনার আরো মনে থাকার কথা যে কোকের যখন ফিলিস্তিন ইস্যুতে হলো তখন মোজো কিন্তু অনেক প্রফিট পেয়েছে, কারণ তার সাবস্টিটিউট প্রোডাক্ট হিসেবে মোজো মার্কেটে দাঁড়িয়ে গেছে। এরকমই হতে থাকে। তো কি বলতেছে যে মানে লো সাবস্টিটিউট থাকলে আপনার প্রফিট বেটার হবে, যদি আপনার প্রোডাক্টের যদি ইউনিকনেস এমন থাকে, কম্পিটিটিভ, আগের ক্লাসে পড়িয়েছিলাম, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি এত হাই হয়, সাবস্টিটিউট প্রোডাক্ট নাই বললেই চলে, তাহলে কিন্তু আপনার হচ্ছে ইয়ে বাড়বে। আপনার একটা সাবস্টিটিউট প্রোডাক্ট নাই, কম, এরকম দিয়ে একটা এক্সাম্পল দেন তো প্লিজ। স্যার লবণ। আর কোনো কিছু? লবণ তো ভেরি, মানে হ্যাঁ, একদম। এটা ওই যে লবণ চোরার একটা গল্প আছে, 73 থেকে 71 থেকে 75 সালের ভিতরে গল্প আছে। লবণের কেজি তখন নাকি, আমি ঠিক মনে নাই, 200 টাকা উঠে গেছিল, কারণ লবণের কোনো সাবস্টিটিউট সাধারণত নাই। তো ওই লবণের সাপ্লাই। স্যার আমি যেমন বলতে পারি, এটা ধরেন সফটওয়্যার মার্কেটে যদি বলি, এটা মাইক্রোসফটের হ্যাঁ, উইন্ডোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। হুম, হ্যাঁ, রাইট রাইট। এটাকে বলা যায় ফেসবুক তো। ফেসবুক দেখেন, ফেসবুক অ্যাডের কস্ট হ্যাঁ বাড়ছে হ্যাঁ, টাকা, ফেসবুক। রাইট রাইট, ফেসবুক স্যার। আরো একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, দেখেন তো ইসলামী ব্যাংক, তাদের কনসেপ্টটা ছিল যে তারা হচ্ছে ইসলামিক সিস্টেমে শরিয়া ব্যাংকিং করবে, তখন অন্যরা খুব একটা দাঁড়াইতে পারে নাই। যে পরিমাণ তাদের পাগলের মতো গ্রামে গঞ্জে লোকজন টাকা জমা রাখতো, মানে টাকা জমা রেখে এখান থেকে কোনো প্রফিট পাচ্ছে কি পাচ্ছে না বদার করতো না, টাকা জমা রাখলেই সেফ মনে করতে পারে। এই কারণে ইসলামী ব্যাংক দখল এবং এখানে দুর্নীতি, আপনার আগে যারা ছিল ধরেন মানে বাংলাদেশি পলিটিক্যাল যারা ছিল, পরে যারা আসছে, এখন যারা চেষ্টা করছে, সবাই ইসলামী ব্যাংকের ব্যাপারে এত কেন সিরিয়াস? এখানে লোকজন চোখ বুঝে, বাংলাদেশের শিক্ষিত, স্বল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, রিলিজিয়াস ভিউ যাদের আছে, তারা মনে করে আমরা হারাম বা সুদে থাকবো না,
তো সেই কারণে ইসলামী ব্যাংকে তারা টাকা জমা রাখে। এই এই একটা তাদের সাবস্টিটিউট না থাকার কারণে একসময় তারা ব্যাপক করছে। এখন কিছু কিছু ইসলামী ব্যাংক হয়েছে বাট তারা ভালো করতে পারেনি, যেমন ধরেন এক্সিম আপনার মার্জের চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বা ইউনিয়ন ব্যাংক যারা। তো এই যে স্ট্রং সাবস্টিটিউট না থাকা, বিকাশের এক সময় ছিল, জিপির এক সময় ছিল। আর আপনি তো লবণের উদাহরণ তো ইউনিক, যেটা কোনো আসলেই কিছু নাই। বা আপনি যেটা বললেন যে মাইক্রোসফটের কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা প্রাইস বাড়ালেও আমরা নিতে বাধ্য। বা ফেসবুকে একসময় ফ্রি ফ্রি সবকিছু করতো, প্রমোট করতো। আপনি একটা পোস্ট দিলে অর্গানিক গ্রোথ হইতো। ধরেন আপনার পোস্ট দিছেন, পোস্টটা হচ্ছে অর্গানিক গ্রোথে আপনার ধরেন আপনার 100 জন ফ্রেন্ড আছে, আপনার তার ভিতরে 30-40 জনের কাছে এমনিই চলে যেত। পরবর্তীতে তারা কি করলো যে না, আমি এটা ফ্রি প্রমোট করব না, যদি এটা কোনো বিজনেস পারপাস হয় তাহলে নর্মালি আমি হয়তো নর্মাল একটা পোস্ট দিলে 1% ডিস করবো, মানে একজন নর্মালি দেখবে। তারপর সে কি করলো, এটা প্রমোট করো, আমাকে ডলার দাও, টাকা দাও। তখন তারা বললো ঠিক আছে, আপনি 100 জনকে আপনার ফ্রেন্ড লিস্ট আছে বা অন্যরা আছে, আপনাকে এই প্রমোট করবে যে আপনাকে 5% খরচ দিলে তারা হচ্ছে 40% হচ্ছে তারা লোককে রিচ করাই দিবে মোর। এটা এই ফ্রি আর থাকতেছে না। এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন অনেক ধরনের। তো যারা এরকম ভাবে সাবস্টিটিউট কম, বাংলাদেশের যদি সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুকে সাবস্টিটিউট নাই বললেই চলে, যেটা চায়নায় নিষিদ্ধ। চায়না তাদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করে, কারণ ফেসবুকের ওইটা তারা আমেরিকান কোম্পানিকে ওইভাবে সাপোর্ট দেয় না। তো এটা আমরা বুঝতে পারলাম। নিউ জ্বালানি তেল। হ্যাঁ, জ্বালানি তেল তো ধরেন এটা ঠিকই আছে, এটা তো আর ওইটা তো আর আল্লাহর সৃষ্টি কিছু জিনিস, পানির বিকল্প নাই, পানি আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে, হ্যাঁ। এটা তো আর বিকল্প নাই। বা জ্বালানি তেল বা ফ্রেশ অক্সিজেন, আপনার স্কোয়ারে 1 ঘন্টা বা এরকম হসপিটালে 1 ঘন্টা যদি আপনার অক্সিজেন নিতে হয় অসুস্থতার কারণে, আপনার 600-700 টাকা লেগে যায়। তো যে যে ধরনের জিনিসের স্ক্যারসিটি আছে, কিন্তু মানে প্রসেস করা বা প্রিজার্ভ করা, হ্যাঁ, এগুলা চ্যালেঞ্জ। তো সে এই পানি, তেল, এগুলো আসলে কিছু করার নাই। তেলের যখন মজুদ কমে যাবে, স্কারসিটি থাকবে, সাবস্টিটিউট প্রোডাক্ট নাই, হ্যাঁ। কিন্তু দেখছি কোন এক ভদ্রলোক তেল ছাড়া বা গ্যাস ছাড়া হচ্ছে গাড়ি আবিষ্কার করে ফেলছে। তো এরকম হয়। আচ্ছা, এরপর আপনি আসেন নিউ এন্ট্রেন্টস, অ্যান ইন্ডাস্ট্রি উইথ স্ট্রং ব্যারিয়ার্স। এটাকে বলে হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার্স, হ্যাঁ। এন্ট্রি ব্যারিয়ার্স মানে ঢোকা, নতুন ব্যবসায় ব্যারিয়ার দেয়া। যেমন আপনি গভর্নমেন্ট সেক্টরের কিছু কিছু ব্যবসায় আপনি গভর্নমেন্ট লাইসেন্স লাগে, মানে স্ট্রং, হ্যাঁ। আপনি যদি ধরেন ইয়ে করতে চান, ওষুধের ব্যবসা করতে চান, নার্কোটিক্স, তাহলে কিন্তু ইভেন ওষুধের ফার্মেসিও কিন্তু মুদি দোকান দেওয়ার কোনো পারমিশন লাগে না, আপনি এটা ট্রেড লাইসেন্স করলে হয়। কিন্তু ওষুধ বিক্রি করতে চাইলে আপনার কিন্তু ফার্মেসির জন্য আলাদা লাইসেন্স লাগে। আপনি যদি দাহ্য পদার্থ যদি নেন, তাহলে এক্সপ্লোসিভ যে ইয়ে আছে ওইখান থেকে আপনার পারমিশন নিতে হয়। সো মানে যে ইন্ডাস্ট্রিতে যত বেশি হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার আছে, তার প্রফিট ভালো। আর এন্ট্রি ব্যারিয়ার কম থাকলে নতুন নতুন কাস্টমার আসলে জেনারিক হয়ে যায়। সবাই পাড়া মহল্লায় গার্মেন্টস দিয়ে, আপনার গার্মেন্টস ব্যবসার মার্জিন কমে গেছে, হ্যাঁ। সবাই চায় যে কত কম টাকায় বাইরের অর্ডার নিতে পারে। সো অ্যান ইন্ডাস্ট্রি উইথ স্ট্রং ব্যারিয়ার টু এন্ট্রি is ideal for existing companies within that industry, since the company would be able to charge higher margin and negotiate better terms. এটা হয়, বোঝা যায়। এটা আসলে তেমন কিছু ব্যাখ্যা করার নাই। আমি যেহেতু এটা আপনাদের দিয়ে দিব, গত ক্লাসে সবগুলো দিয়েছি, আপনার নামাই নিয়েন, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু সবসময় থাকে না। হুম। তো এন্ট্রি ব্যারিয়ার এরকম, এটা ছবি দিয়েছি, মানে এরকম ব্যারিয়ার থাকলে তখন ব্যবসা ভালো। এন্ট্রি ব্যারিয়ার যাদের কম, হুম, যেমন আপনার এই যে আপনার ব্রিটিশ পেট্রোলিয়াম, তারপরে হচ্ছে আপনার শেভরন, ইউনিকর্ন, এরা হচ্ছে গ্লোবালি এই ব্যবসাগুলো করে। সবার এরকম মানে এরকম লার্জ স্কেল ব্যবসা করার সুযোগ কম। তো মেক হাই কাস্টমার লয়্যালটি ফর এক্সিস্টিং ব্র্যান্ড, লার্জ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অনেক বেশি ক্যাপিটাল। এইসব ব্যবসায় এন্ট্রি ব্যারিয়ার যদি হয়, যেসব ব্যবসায় এন্ট্রি ব্যারিয়ার আছে, মুদি দোকান সবাই করতে পারে, অনলাইন সব করতে পারে, বাট এমন এমন ব্যবসা আছে যাদের হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট ইজ মানে ইজ ভেরি হাই। ইনভেস্টমেন্ট ইন মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ক্রিয়েশন, R&D মানে ব্র্যান্ড ক্রিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। যে ব্র্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখাবো পরে আপনার। কম্পিটিটিভ রাইভালরি মানে এটা খুব বুঝি আমরা, বসুন্ধরা আর ইয়ের মেঘনার কথা বললাম, বা এটা আছে, হ্যাঁ। তো এর আগে আমরা নগদ এবং বিকাশের রাইভালরি দেখছি, তারা প্রচুর অ্যাড দিত। নগদের নগদ এবং বিকাশের মানে ফানি ফানি অনেক অ্যাড থাকতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? মাস্ট কোশ্চেন, পরীক্ষা আসবে কিন্তু এখান থেকে। না স্যার, টিল নট কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা এইটা এখন রাখি, এটা আমি আপনাদের দিয়ে দিব। এখন আমি যেতে চাচ্ছি হচ্ছে পরেরটা, হ্যাঁ। তার মানে আমরা এখন যেতে চাই হচ্ছে
আপনার সিলেবাসটা একটু দেখে নিই তাহলে। পটার্সের 5 ফোর্সেস ডান, এটা হয়ে গেল আমাদের আজকে। ওকে, এর আগে আমরা এই ইয়ে করছি, আপনার মনে আছে নিশ্চয়ই যে ইয়েটা করা হয়েছে যে সোয়াট অ্যানালাইসিস করা হয়েছে। এখন দেখেন পেস্টেল অ্যানালাইসিস, এই যে পিএসটিএলই পেস্টেল অ্যানালাইসিসটা এখন দেখবো আমরা। তো মানে অন্য ক্লাসগুলো কেমন আগিয়েছে? আমাদের মতো 3-4টা করে হয়েছে না আরো বেশি হয়েছে বলেন তো? এরকমই স্যার। ইকোনমিক্স খালি একটু কম হয়েছে, আর বিজনেস কমিউনিকেশনের পার্ট বিটা একটু কম হয়েছে, যেটাতে গ্রামার থাকে। আচ্ছা আচ্ছা। ইয়ে এই যে এটা তো পার্ট বি, আমাদের পার্ট এ তে কি ছিল এই সাবজেক্টে বলেন তো? মানে স্যার বিজনেস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, ওটা কি বিজনেস কি ম্যানেজমেন্ট। কি কি পড়িয়েছে দু একটা একটু যদি বলতে পারতেন। স্যার ওখানে যেমন গত ক্লাসে আমাদেরকে স্যার মোটিভেশনাল থিওরি, লিডারশিপ থিওরি এগুলোর উপর আর কি ক্লাসে ছিল আর কি। ওকে ওকে আচ্ছা। আজকে মানে একটু কম জয়েন করছে আপনার লোকজন। অনলাইন ওইটা কি ফিজিক্যালি হয় ক্লাসটা? ওইটা কি জি ওটা কি স্যার। ও, আচ্ছা আচ্ছা। এখানে দেখেন আপনার পেস্টেলে এখন ডি পেস্টেলও বলে, মানে আরেকটু একটা বেড়েছে। এটা হচ্ছে আপনাদের এই এই এইটা এইটা হচ্ছে মাস্টার স্লাইড, এটা সবসময় মনে রাখতে হবে। আমরা যেভাবে আগাচ্ছি এই যে গোল মিশন ভিশন নিয়ে একটু ডিসকাস করব আমরা। ইন্টারনাল এই যে সোয়াট অ্যানালাইসিস, এই সোয়াটের এক্সটার্নাল ইন্টারনাল কি কি ছিল বলেন তো এই দুইটা? কি কি ছিল? এক্সটার্নাল কোনগুলো, ইন্টারনাল কোনগুলো? গত ক্লাসে এত চমৎকার করে করলাম মনে নেই? স্যার বলুন তো। স্ট্রংনেস এন্ড উইকনেস মেবি ইন্টারনাল ছিল স্যার, আর এক্সটার্নাল হচ্ছে স্যার মেবি কেন বলছেন, একটু দেখার অপরচুনিটি সুযোগ এন্ড পান থ্রেট। নাই? মেবি কেন বলছেন, একটু ভালো করে দেখা দরকার ছিল তো। এটা তো খুব জরুরি না, এটা তো আপনার মানে শুধু এই পরীক্ষা পাস না, টোটাল আপনার জিনিসটা খুব জরুরি। আমি এই জন্য বলেছিলাম যে ভালো করে। আর কেউ বেটার বলতে পারবেন? স্লাইডটা তো আপনাদের দিয়ে দিয়েছি, পিপিটি আকারেই দিয়ে দিয়েছি, যে যেটা সাধারণত এটা আমার ইয়ে প্রোডাক্ট, R&D প্রোডাক্ট, তারপর দিয়ে দিলাম মানে নিজের কষ্ট করে করা। সো আমি দিলাম এই জন্যই যাতে করে আপনারা একটু মানে জিনিসটা ভালো করে বুঝেন। এই যে আপনার সোয়াট অ্যানালাইসিসের স্ট্রেংথ এবং অপরচুনিটি হচ্ছে, আজানটা শেষ হোক, হ্যাঁ?
এখন দেখা যাচ্ছে না যে এই এই পাশে ইন্টারনালি হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস, আপনার নিজস্ব স্ট্রেংথ এবং উইকনেস কি কি আছে, আর মার্কেটে কি কি অপরচুনিটি আছে যেটা ক্যাপিটালাইজ করতে হবে, আর থ্রেডটাকে আইডেন্টিফাই করতে হবে। মনে আছে এবার? এই যে ইন্টারনাল এক্সটার্নাল, এই দুটো হচ্ছে ইন্টারনাল, এই দুটো এক্সটার্নাল। ইয়েস স্যার। এটা একটু মানে একটু কনফার্ম হইতে হবে, সিম্পল জিনিস তো, আমি তো দিয়ে দিয়েছি আপনাদের সবগুলোই। আচ্ছা, এবার দেখেন পেস্টালে যে বলতেছিলাম, পেস্টালটা বলি, সেটা হচ্ছে আপনার এই যে বলতেছিলাম যে কি কি হয় ইয়ে আপনার কি কি এনভায়রনমেন্ট করে, এই যে দেখেন, দেখা যায় এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ এ ফার্ম, পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এক্সটার্নাল এনভায়রনমেন্টটা কোনটা, যেটা হচ্ছে ইন্টারনাল তো আমি জানি আমার কি স্ট্রেংথ আছে, আমার কি কি স্ট্রেংথ আমি জানি, কিন্তু আমার কতজন এমপ্লয় আছে, কত টাকা আছে, আমার অ্যাসেট কেমন আছে আমি জানি, হ্যাঁ। তো সেটা আমরা কিন্তু দেখতে পারি, এই অ্যাসেট গুলো, বার্গেন পারচেজ, এগুলো তো আমি আলাপ করছি, আমি জাস্ট ইয়েটা বলি যে এখানে দেখলে বুঝবেন যে আমরা কি কি স্ট্রেংথ আছে এটা আমরা জানি, কিন্তু আমাদের কি কি হচ্ছে উইকনেস আছে সেটা কিন্তু আমরা সব বুঝতে পারি না। যেমন ধরেন আপনি এখানে আমার স্ট্রেংথ কি কি আছে আমি যদি বলি যে আমার ইন্টারনাল রিসোর্স কি কি আছে, আমার কতজন এমপ্লয়ি আছে, কি পরিমাণ ল্যান্ড আছে, কি কি আপনার হচ্ছে অ্যাসেট আছে, আমার কোর কম্পিটেন্সি আছে কিনা, এগুলো সব কিন্তু ইন্টারনালি আমার স্ট্রেংথ এবং জিনিসটা বোঝা যায়, হ্যাঁ। তো এখন দেখেন, যেমন আমার হচ্ছে কাস্টমারের, আমি কাস্টমার খুব হ্যাপি, হ্যাঁ, আমি আমার কাস্টমার খুব হ্যাপি, হ্যাঁ। তো আহ, আমার সুবিধা হচ্ছে যে আমি ভ্যালু ক্রিয়েশন করছি, আমার মানে দুইটা জিনিস কাজ করে, উইলিংনেস টু সেল, আমি সেল করতে চাই, কিন্তু আমার প্রোডাক্টটার এগেনস্টে উইলিংনেস টু পে, মানে কাস্টমার কি হ্যাপি, আমার থেকে কি টাকাটা সে মানে দিতে চায় কিনা। যদি আমার প্রোডাক্টটা কাস্টমারকে ডিলাইটেড করে, হ্যাপি করে, তাহলে আমি যে প্রোডাক্ট দিব, আমি সেল করতে চাই, কাস্টমার তার একটা ভালো প্রফিট দিবে। এই কারণে ফার্ম কত টাকা, মানে আমার ফার্ম মানে এই ফার্ম মানে আমার প্রতিষ্ঠান, কাস্টমার ডিলাইট, কাস্টমার কতটুকু হ্যাপি, হ্যাঁ, এই কাস্টমার উইলিং টু পে, ডাব্লিউটিপি, এটা যত বেশি হবে তাহলে আমার প্রাইস সেইভাবে বেশি হবে, আমার কস্ট কম হবে, ফলে আমি প্রফিটটা বেশি করতে পারবো। তো এটা আমার হচ্ছে ইন্টারনালি স্ট্রেংথ, হ্যাঁ। আর কি কি স্ট্রেংথ আবার কাজ করে ইন্টারনালি বলেন তো? ট্যানজিবল অ্যাসেট, অ্যাসেট কত ধরনের হয় বলেন তো? অ্যাসেট কত ধরনের হয়? একটা ফিক্স অ্যাসেট, দুই ধরনের স্যার, একটা ট্রানজিবল একটা ইনট্রানজিবল। আপনি যেটা বললেন ফিক্সড অ্যাসেট আর হচ্ছে ভেরিয়েবল অ্যাসেট, এটা ভিন্ন জিনিস, এটা বা নন ফিক্সড, বা এটা একটা অ্যাকাউন্টিং টার্মে বলে, এটা এখন ফিক্সড বলেন না, এটাকে বলে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা। আর একটু আগে যিনি বললেন, হি ইজ রাইট, এটাকে বলে ট্যানজিবল। তো ট্যানজিবল অ্যাসেট মানে কি? ট্রানজিবল হোয়াট ক্যান বি টাস্কড, এটা যেটাকে স্পর্শ করা যায়, ধরা যায়, যেমন ল্যান্ড, হ্যাঁ, বিল্ডিং, এগুলো হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল কোনটা? ক্যান নট বি টাস্কড। যেমন ধরেন কি, একটা এক্সাম্পল দেন। গুডউইল, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো। রেপুটেশন। আর থার্ড কি? আরেকটা অ্যাসেট হয় যেটাকে বলে ন্যাচারাল রিসোর্সেস, যেমন আমার আমার জমিতে আমি গ্যাস পেয়ে গেলাম, তেল পেয়ে গেলাম, এটা টেনজিবল ইনটেনজিবলের বাইরে একটা অ্যাসেট, বা কয়লা খনি পাওয়া যায় অনেকে। তো এই তিন ধরনের অ্যাসেট আমরা বলতে পারি এই এই ক্লাসে। আর একটু আগে যিনি বলছেন ফিক্সড এবং ভেরিয়েবল, ওইটাও একটা ইয়ে, মানে ফিক্সড বা লং টার্ম অ্যাসেট, ওইটা একটা ইয়ে, ঠিক আছে। তো এই আর কি। সো ইনটেনজিবল অ্যাসেটের দু একটা উদাহরণ দেন তো, আর দু একটা উদাহরণ কেউ বলতে পারেন কিনা, একটা দুটো উদাহরণ। কপিরাইট, গুডউইল। কপিরাইট বলতে পারি না স্যার। হ্যাঁ, কপিরাইট তো অবশ্যই, কপিরাইট একটা, পেটেন্ট, হ্যাঁ, এগুলো আছে। জি, বলেন। গুডউইল বলছেন অলরেডি। তারপর ইভেন কাস্টমার লিস্ট, আমার আমার ধরেন, আমাদের একটা আইটি ফার্ম আছে, বিসলিউশন, ট্রেনিংও দেয়, ট্রেনিং এ ধরেন 30,000 ডেটাবেজ আছে, যেখানে পাইলে যে আমার একটা নতুন ট্রেনিং হলে সেখানে ইমেল করতে পারি, এসএমএস করতে পারি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। এই 30,000 যে ডেটাবেজ আছে, টপ এক্সিকিউটিভ বিভিন্ন পোস্টে চাকরি করে, এটাও একটা অ্যাসেট, মানে কাস্টমার লিস্ট বলে। তো এগুলো হয়। তো আমার ট্যানজিবল মানে যেটা ধরা যায়, ট্যানজিবল ভিতরে কি আছে, আমার হচ্ছে ফান্ড আছে, টাকা আছে, ল্যান্ড আছে, বরোইং ক্যাপাসিটি আছে, আমার ব্যাংক স্যাংশন আছে, এটাও একটা পাওয়ারফুল।
তারপরে কি বলে আরো কি কি অ্যাসেট আছে, টেনজিবল অ্যাসেট ভিতরে আর কি কি আছে, আপনার হচ্ছে সিস্টেম প্রসেস, আমি একটা খুব ভালো আমার একটা এসএপির মতো একটা সিস্টেম আছে, আমি আমার অর্গানাইজেশন স্ট্রং। তারপরে আর কি কি মূলত কি হয়, প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা তো আমি আমার প্রচুর র মেটেরিয়াল আছে, তেলের সংকট, আমার তেলের বুকিং অনেক বেশি আছে, আমার কাঁচামাল অনেক বেশি রয়ে গেছে। তারপরে কি হয় আপনার হচ্ছে এটা ইনটেনজিবল হবে, এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, এটা এই ট্রেডমার্ক প্যাটেন্টটা এটা ইনটেনজিবল, এই ইনটেনজিবলের এই যেটা বলছি না এটা এখানে ইনটেনজিবল হবে, এই যে হচ্ছে আহ, এইখানে পেটেন্ট ট্রেডমার্ক এটা ইনটেনজিবল, সরি। তো ইনটেনজিবল আমরা বুঝতে পারছি, হ্যাঁ, আইডিয়া, তারপরে এই আছে ইনটেনজিবল আছে, ঠিক আছে, নলেজ, ট্রাস্ট, হ্যাঁ, এগুলো সব ইনটেনজিবল, আইডিয়া, তারপরে হিউম্যান রিসোর্স ইনটেনজিবল, হ্যাঁ, এইটাও ইনটেনজিবল হবে। ইনটেনজিবল যেমন ট্রেডমার্ক, পেটেন্ট এগুলো, তো এগুলো আমার সব অ্যাসেট, এটা ইন্টারনাল স্ট্রেংথ, হ্যাঁ। তো এটা আমরা জানি, আর আর থ্রেট কি, আমার যে দুর্বলতা রয়ে গেছে এটা থ্রেট। আর এখন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে পেস্টাল। পেস্টাল মানে এই যে আপনি এনভায়রনমেন্টকে মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টকে অ্যাসেস করতে হয়, কি কি আছে দেখেন, ফ্যাক্টরস বিয়ন্ড দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ এ ফার্ম। আমাদের ফার্ম, আমি দেখেন, আমি আমার কাছে আমার কতগুলো লোক আছে আমি জানি, এটা আমি ইন্টারনালি জানি। এক্সটার্নালি অপরচুনিটি কি সবসময় আসে সবগুলো, বলেন তো? আমার হাতে কন্ট্রোল আছে কখন আপনার মানে কখন যে আপনার কোন প্রোডাক্টের শর্ট পড়বে, কোন বছর আমের ফলন বেশি হবে। দেখেন আম বা ইভেন ধান, ইভেন আলু, ইভেন পেঁয়াজ, কোনো কোনো বছর হচ্ছে সবাই এটাকে ফোকাস করে প্রোডাকশন করতেছে, এখন সবাই তো তার বেস্ট ট্রাইটা করছে, কিন্তু হঠাৎ করে স্কারসিটি আছে, ফলন ভালো হয় নাই, অথবা গ্লোবালি কোনো একটা ডিমান্ড চলে আসছে বা কিছু একটার কারণে, এই অপরচুনিটি আপনার হাতে না, কিন্তু আপনার স্ট্রেংথ আপনার হাতে, আপনার উইকনেস আপনার হাতে, অপরচুনিটিটা হচ্ছে মার্কেট থেকে আসে। এই জন্য ফ্যাক্টর বিয়ন্ড দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ এ ফার্ম, অপরচুনিটি আর থ্রেট। এই অপরচুনিটি থ্রেট এক্সটার্নালকে আমরা আসলে এই পেস্টাল দিয়ে আমরা চেক করি যে কি পরিমাণ মার্কেটে অপরচুনিটি আছে, কি পরিমাণ থ্রেট আছে, এটা চেক করবার টুলস হচ্ছে পেস্টাল। কি কি করে দেখেন, জেনারেল এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ফার্মস উইদিন ইট, মানে যেমন ধরেন একটা রেগুলেশন, লেটসে আপনার একটা, আপনি যে ব্যবসা করেন, ওষুধ তৈরি করেন, আপনার ওষুধের ফ্যাক্টরি আছে, ওষুধের ব্যবসা আছে, আগে কপিরাইট আইনটা স্ট্রং ছিল না, ধরেন বাইরের থেকে কোনো একটা মানে প্রোডাক্টের, কোনো একটা ওষুধের, কোনো একটা অ্যান্টিবায়োটিকের ভিতরে কি কি আছে আপনি এর ফর্মুলা জেনে এখানে তৈরি করে ফেললেন। কিন্তু যখন ওই আমরা আংটার্ডের যে নিয়ম আছে যে ইন্ডাস্ট্রিয়াল মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য, যে আপনি নিজস্ব R&D ছাড়া, অর্থাৎ নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোডাক্ট ছাড়া অন্যের প্রোডাক্টকে কপি প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারবেন না, তাই যদি হয় তখন কিন্তু আপনি চ্যালেঞ্জে পড়ে যাবেন এই আইনের দ্বারা। গার্মেন্টসে যখন ওই যে রানা প্লাজা ধস হলো, তখন পর্যন্ত আপনি যে কোনো ছোট ছোট গার্মেন্টস কিন্তু প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারতো, বায়াররা তার নামে ব্র্যান্ড তৈরি করতো, ইভেন গ্লোবাল বড় বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশের ছোট নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিগুলোর থেকে তারা ইয়ে করতো, আপনার প্রোডাক্টগুলো নিতে পারতো। কিন্তু পরবর্তীকালে রানা প্লাজা ধসের পরে ওইটাকে অ্যাকর্ড একটা ইয়ে আসলো যে এই মিনিমাম ফ্যাসিলিটিস থাকতে হবে, চাইল্ড লেবার কাজ করা যাবে না, তারপরে হচ্ছে এই আপনার মেয়েদেরকে যদি ফ্যাক্টরিতে কাজ করাতে হয় তাহলে তাদের জন্য ডে কেয়ার, বাচ্চাদের ডে কেয়ার সেন্টার রাখতে হবে, মানে ফিডিং এর বাচ্চার জন্য স্পেস রাখতে হবে, আপনার এই এই একটা ফায়ার এক্সিট মাস্ট, হ্যাঁ, ফায়ার অ্যালার্ম থাকতে হবে, এই সমস্ত কিছু বিল্ডিং এর লেআউট, বিল্ডিং এর স্ট্রাকচার সবকিছু থাকতে হবে। তো এইটার মাধ্যমে কিন্তু আপনার বিজনেসের এক্সটার্নাল আইন কানুনের মাধ্যমে বিজনেস আপনার ইম্প্যাক্টেড হয়। ইন্ডিকেটর ফর ফিউচার পারফরমেন্স, ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট ফ্যাক্টরস অ্যান্ড কন্ডিশন দ্যান ডাইরেক্টলি এফেক্ট দ্য ফার্ম, আমি অলরেডি বলছি। ইম্প্যাক্ট অফ দ্য ফার্মস প্রফিটেবিলিটি, কম্পিটিটর এনভায়রনমেন্ট, ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দ্য ফার্মের পারফরমেন্স থাকে, এবং এমটি প্রোডাক্ট, নতুন একটা কাস্টমার, এটা মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আসলো বাংলাদেশ, তখন তো আপনার জন্য হিউজ চ্যালেঞ্জ, তো আপনার হাতে না, এ আসবে কি আসবে না আপনি জানেন না, কিন্তু এটা কিন্তু ইয়ে। তো এখানে পেস্টাল মানে PES, পিতে কি হয় আপনার হচ্ছে পেস্টাল যে অ্যানালাইসিস করে সেটা হচ্ছে আপনার টেক, পেস্টাল PES TAL। তো টিতে হচ্ছে টেকনোলজি, তার মানে আপনার টেকনোলজি অ্যাসেস করতে হবে আপনার R&D আছে কি নাই। তারপরে হচ্ছে আপনার আপনার সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এসটা মানে সোসিও কালচারাল যে সেগমেন্টটা, এটা আপনার টেস্ট করতে হবে।
পেস্টাল, হ্যাঁ, তো এটা আমি একটু এখানে এখানে একটু আসলে একটু ডিফিকাল্ট করে বলা, আমি সিম্পল একটা পেস্টালে আমি দেখাইতে পারি, আমার কাছে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, তো আপনি পেস্টালের একটা ছোট্ট পিপিটি শেয়ার করতেছি, এটা একটু কম্পারেটিভলি লার্জ, হ্যাঁ, আমি ছোট একটা জিনিস দেখাচ্ছি, সো প্লিজ অ্যালাউ মি 2-3 মিনিটস। বোঝা যাচ্ছে? পেস্টাল অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন? এখানে আমি যে বললাম যে পেস্টাল অ্যানালাইসিস মানে, এ পেস্টাল অ্যানালাইসিস দেখা যাচ্ছে একটা ইয়ে, আমি সার্চ গুগল সার্চ করে দেখাচ্ছি যে এটা দেখতে পাচ্ছেন? ইয়েস জি স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে, পেস্টা ওই যে ওইটাই দেখাচ্ছিলাম যে ওইখানে একটু এলাবোরেটলি আছে, আমি এইটা শর্ট করে দিলাম এক্সাম্পলের জন্য। পেস্টাল অ্যানালাইসিস ইজ এ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ইউজড বাই বিজনেস টু আইডেন্টিফাই অ্যান্ড মনিটর দ্য মাইক্রো ইকোনমিক্যাল এক্সটার্নাল ফ্যাক্টরস। এই যে এক্সটার্নাল এক্সটার্নাল বলছি কি কি বলেন তো? চারটার ভিতর দুইটা আপনার হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস ইন্টারনাল, আর অপরচুনিটি এবং থ্রেট হচ্ছে এক্সটার্নাল। তো এই অপরচুনিটি আর থ্রেট অ্যানালাইসিস করার জন্য ফ্যাক্টর দ্যাট কুড ইম্প্যাক্ট দেয়ার অপারেশন, বাই আন্ডারস্ট্যান্ডিং দিস 6 key areas organization can better anticipate changes, ম্যানেজ রিস্ক অ্যান্ড আনকভার দ্য অপরচুনিটি। কি কি আপনার এটা দেখেন, যদি এখানে দেখেন, এখানে থ্রিটি ইয়ার দেখে আপনার টেক্সে পরে এটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে পেস্টালের পি মানে পলিটিক্যাল, হাউ গভর্নমেন্ট পলিসি অ্যান্ড দ্য পলিটিক্যাল ক্লাইমেট এফেক্ট দ্য ইন্ডাস্ট্রি। আপনার গভর্নমেন্ট চেঞ্জ হইলে আপনি খেয়াল করেন, যখন আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবসার উপরে পলিটিক্যাল বিভিন্ন এম্বার্গো ছিল, বিভিন্ন রকম ছিল। উনি আবার যখন ইন্ট্রিম গভর্নমেন্ট আসলো, তার সব এম্বার্গুলো তুলে ফেলেছে, ইউনিভার্সিটি আসছে, অনেক কিছু সে করতে পারছে। সো এক্সটার্নাল এবং কিছু কিছু ব্যবসার ট্যাক্স পলিসির মাধ্যমে বিজনেসকে অপরচুনিটি আসে, যেটা ট্যাক্স কমিয়ে দিয়েছে, আবার কোনো ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এটা একটা থ্রেট। তো এক্সটার্নাল মার্কেটের একটা প্রোডাক্টের ট্যাক্স পলিসির মাধ্যমে কিন্তু থ্রেটও আসতে পারে, ট্যাক্স বেড়ে গেল, অথবা আমার যেমন আইটি ব্যবসা এক সময় লোকালি কোনো ভ্যাট ছিল না, পরে ভ্যাট দিয়ে দিল, হ্যাঁ, এটা কিন্তু একটা আমাদের জন্য থ্রেট ছিল। আবার ধরেন কোন একটা গভর্নমেন্ট মাঝের বছর দুয়েক আগে যখন আপনার খাদ্যশস্য স্পেশালি কিছু মানে ফ্রুটস এবং ভেজিটেবল বা কিছু কিছু ইয়ের বীজের উপরে তারা ভ্যাট ট্যাক্স কমিয়ে দিল, বা চালের উপরে যে 1% ছিল ওইটা 0.5% করে দিল, তখন কিন্তু এটা ট্যাক্স পলিসির মাধ্যমে এটা একটা থ্রেটও আসতে পারে, অপরচুনিটি হতে পারে। ট্রেড ট্যারিফ একই, মানে ট্যারিফ যেটা আর কি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি অ্যান্ড আপকামিং ইলেকশন। এটা অনেক সময় আপনি দেখবেন যে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যবসা বাণিজ্য খুব স্থবির ছিল, কারণ ফরেন যারা ইনভেস্টর তারা দেখছিল যে কারা আসবে, এটা কি মানে এই গভর্নমেন্ট কি স্টেবল হবে কিনা, ইলেকশন কবে হবে, ইলেকশন আসলে কারা আসবে, সেই স্টেবিলিটি দেখছিল। এটাকে পেস্টাল পি। সেকেন্ড হচ্ছে ইকোনমিক দ্য হেলথ অ্যান্ড পারফরমেন্স অফ দ্য ইকোনমি। এক্সাম্পল, ইনফ্লেশন রেট। এটা কারণ ইনফ্লেশন মাধ্যমে আপনি টাকা ব্যাংকে রাখলেন, পেলেন 8%, ইনফ্লেশন যদি 9% হয় তাহলে নেট লস কত? এটা বোঝা গেল কিনা যে আপনি ব্যাংকে একটা ডিপোজিট থেকে 8% প্রফিট পাচ্ছেন, কিন্তু আপনার ফুড নন ফুড ইনফ্লেশন 10%, তাহলে কি এখানে লাভ হইলো নাকি এক্সট্রা 2% লস হইলো বলেন তো? টাকা রেখে ব্যাংকে ডিগ্রোথ হলো না আপনার? রাইট ও রং? তারপর দেখেন আপনার এই ইকোনমিক যে ইস্যুগুলোর ভিতরে ইনফ্লেশন বললাম, ইন্টারেস্ট রেট বললাম, এক্সচেঞ্জ রেট। ডলারে দেখেন এক সময় $1 এগেনস্টে ছিল হচ্ছে আপনার 85 বা 90 এর নিচে ছিল, 85 থেকে 90, সেটা এখন 120 হয়ে গেছে। তার মানে ইম্পোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে এটা থ্রেট, এক্সপোর্টের ক্ষেত্রে অপরচুনিটি। এটা ব্যাখ্যা করেন তো, এই যে ডলার এক্সচেঞ্জ রেট যে আমি বললাম যে ছিল 85, লেটসে 85 থেকে খুব অল্প সময়, সরি 85 থেকে 1 ডলার 120 দিকে চলে গেছে না? হ্যাঁ, বিডিটি 1 ডলার, মানে বিডিটি হচ্ছে 1 ডলার ইকুয়াল টু হচ্ছে 85 ছিল, সেটা 1 ডলার ইকুয়াল টু হচ্ছে আপনার 120 চলে গেছে বিডিটি, হ্যাঁ। তো এখন এই এই ক্ষেত্রে এক্সপোর্টার এক্সপোর্টার হ্যাঁ, আর হচ্ছে ভার্সেস ইম্পোর্টার, হ্যাঁ,
ইম্পোর্টার। দেখেন এক্সপোর্টারের জন্য এটা অপরচুনিটি, কারণ সে আগের যে টাকা, সে ডলার বেশি, সে হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট সে এক্সপোর্ট করে $100 রেট। এখন $100 থেকে সে আগে পেত হচ্ছে আপনার হচ্ছে 85,000, সেখানে পাচ্ছে এখন 1,20,000, কারণ তার আয় বাড়তেছে। ইম্পোর্টারের ক্ষেত্রে আবার দেখেন, সে 85 টাকায় ইম্পোর্ট করতে পারতো একটা প্রোডাক্ট, যদি সে $100 ইম্পোর্ট করতো তাহলে তা দিতে হইতো 85,000 টাকা। তো তার মানে তার প্রফিট ভালো থাকতো। যখনই তার হচ্ছে 120 টাকা হলো, সে দাম বাড়ালেও তার কিন্তু কিছু হলেও প্রফিট এবং ইনভেস্টমেন্ট স্যাক্রিফাইস করতে হয়। বোঝা গেল যে একজনের জন্য একই, মানে ব্যবসার একটা ধরনের জন্য, ইম্পোর্টারের জন্য যেটা থ্রেট, সে একই মানে আপনার ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েট করার কারণে ইম্পোর্টারের জন্য যা হলো এক্সপোর্টারের জন্য একটা ভিন্ন সিনারিও, মানে একজনের জন্য অপরচুনিটি, একজনের জন্য থ্রেট। বোঝা গেল? যে ইয়েস স্যার। বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, হয়তো কোনো একটা সময় বৃষ্টি হলো, একটা প্রোডাক্টের ফলন বেড়ে গেল, আর বৃষ্টির মাধ্যমে শিলাবৃষ্টি হয়ে আমের বোল পড়ে গেল, এরকম হয়। এরপর দেখেন কি আছে, সোশ্যাল। সোশ্যাল চেঞ্জ অ্যান্ড কালচারাল ট্রেন্ড অ্যান্ড ডেমোগ্রাফিক্স কি হয়? এক্সাম্পল হচ্ছে এজিং পপুলেশন। যে দেশের আপনার ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কিছু কান্ট্রি, ইউরোপের কিছু কান্ট্রি এল্ডারলি পিপল পিপল বেড়ে যাচ্ছে, তাদের ব্যবসা, তাদের ওষুধ হসপিটাল যেরকম চলে, তাদের জন্য হয়তো আপনার ফুড কনজাম্পশন কম, বা তাদের হচ্ছে এটা হেলথ কনসাসনেস, বাইং হ্যাবিট, লাইফস্টাইল, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, এখন মানুষ কিন্তু অর্গানিক প্রোডাক্ট কিনতে চায়, এই কারণে মধু বা এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্টের দাম বেশি। জেকে লাইফস্টাইল নামে একটা কোম্পানি, তারা হচ্ছে যে লাল চাল বিক্রি করে, এই করে সেই করে প্রফিট করছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে ইম্প্যাক্ট কি? দ্য রেট অফ ইনোভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। টেকনোলজি অলওয়েজ ব্যবসাকে ইম্প্যাক্ট করে। এনভায়রনমেন্টাল হচ্ছে ইকোলজিক্যাল বা আসপেক্ট অফ সাস্টেনেবল কনসার্ন। সাস্টেনেবল বলতে আমি বুঝাচ্ছিলাম যে পরিবেশকে ক্ষতি না করে যে ব্যবসা, সেটা সাস্টেনেবল ব্যবসা বলে। আর লিগ্যাল তো বলছি, দ্য ল অ্যান্ড রেগুলেশন উইদিন হুইচ এ বিজনেস মাস্ট অপারেট। অনেকে বলে, এটা ঠিক না যদিও, তারপরে বলে যে বাংলাদেশের আপনার কক্সেস বাজার বা হচ্ছে যে এই যে সি বিচ বা যে টুরিস্ট স্পট, এইটা আমাদের দেশে যেমন মদ বা বার বা এই ধরনের ইয়েগুলো হচ্ছে, বা জুয়া বা ক্যাসিনো, এগুলো কিন্তু মানে আমাদের দেশে প্রোহিবিটেড। সো আপনার যদি অন্য অন্য অনেক যে পাতায়া বা ধরেন থাইল্যান্ডে এটা অ্যালাউড, হ্যাঁ। তো ইভেন মুসলিম কান্ট্রি হিসেবেও আপনার ইন্দোনেশিয়াও যেসব জিনিসগুলো অ্যালাউড, আমাদের দেশে অ্যালাউড না। সো আমাদের দেশের লিগ্যাল আইন বা এনভায়রনমেন্টাল বা সোসিও কালচারাল ভ্যালুজের কারণে কিন্তু একই ব্যবসা এক এক জায়গায় অ্যাডভান্টেজ পায়। তো আমাদের দেশে কিন্তু এই যে এইটাকেই কিন্তু হালাল ট্যুরিজমের ভিতরে আনতে হবে, ঠিক আছে? সো লিগ্যাল অ্যাসপেক্ট গুলো ব্যবসাকে ইম্প্যাক্ট করে। এখন এই পেস্টাল অ্যানালাইসিস ধরেন পরীক্ষা আসলো, তাহলে আপনি কি লিখতে হইলে যে কথাটা বলতে হবে, হোয়াট স্ট্যান্ড ফর পি? পি ফর কি বলেন, মনে আছে কিনা? পি মানে কি? পলিটিক্যাল। হ্যাঁ, তারপর ই মানে পলিটিক্যাল, ই মানে ইকোনমিক, ইকোনমি। এস মানে সোশ্যাল, পেস, টি মানে হচ্ছে টেকনোলজি, পেস্টাল, TEL, ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট, এল মানে লিগাল। তা পেস্টাল অ্যানালাইসিস মানে এই আপনার এই কয়টা যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, অর্থাৎ আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর অ্যানালাইসিস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যানালাইসিসের টুল হিসাবে আপনি পলিটিক্যাল অ্যাসেসমেন্ট করবেন, কোন প্রোডাক্ট এক এক গভর্নমেন্টের, কোনো এক গভর্নমেন্টের পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্প মানে হচ্ছে আমেরিকাতে হচ্ছে ডেমোক্রেটিক, এবং হচ্ছে যারা আরেকটা কি আছে রিপাবলিক, তাদের ব্যবসার স্টাইল। রিপাবলিকানরা আসলেই হচ্ছে আপনার দেশীয় দেশীয় দেশত্ববোধের ইয়েতে ট্যাক্স বাড়ায় দেয়, বাইরের লোকজন, ইমিগ্রেন্টদের জন্য ফ্যাসিলিটিস কমায় দেয়। পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জের সাথে তাদের আউটলুক, অপরচুনিটি, থ্রেট, এগুলো কিন্তু মানে চেঞ্জ হয়। ইকোনমিক্যাল সিচুয়েশন, সোশ্যাল, টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড লিগ্যাল। সো দিজ আর বেসিকলি 5 এলিমেন্ট অফ পেস্টাল অ্যানালাইসিস। এটা কি মনে থাকবে? পারা যাবে? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। মানে ইন্টারেস্টিং কিনা, মানে এটা আপনারা আগে শুনেছেন হয়তো, কোনোভাবে কানে গেছে, বাট এখন যেভাবে দেখছি আমরা, ভালো লাগছে না? জি স্যার, জি। ওকে। আচ্ছা, আজকে লাস্ট কন্টেন্ট আমি অলরেডি আপনাদের মোটামুটি মানে কাভারেজ দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিব। আর আগের কিছু রেকর্ডেড ভিডিওস ওগুলো দিয়ে দিব, দেখে নিন। এখানে দেখেন, এই যে বললাম যে আপনার এই যে স্ট্র্যাটেজিক রোড ম্যাপে আপনার সবচেয়ে একটা প্রতিষ্ঠানের টপ কি থাকে, ভিশন। মানে আপনারা প্রথম দিন বলছিলেন যে লাইফ টাইম একটা ব্যবসার
জীবন ধরে সে কোথায় দেখতে চায় নিজেকে, এটাকে বলে ভিশন। এইটার নিচে থাকে মিশন স্টেটমেন্ট, তারপরে থাকে অবজেক্টিভ, তারপরে কোর ভ্যালুস। তো যে কোনো ওয়েবসাইটে গেলে, আপনার একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে যদি যান, তাহলে দেখবেন তার ভিশন স্টেটমেন্ট, তার মিশন স্টেটমেন্ট, হ্যাঁ, এগুলো থাকে। তার মিশন স্টেটমেন্ট, তার হচ্ছে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, এবং হচ্ছে আপনার হচ্ছে কোর ভ্যালুস, এগুলো হচ্ছে কমন, হ্যাঁ। তো আপনি যে কোনো একটা ওয়েবসাইট যান, মানে একটা বিজনেস অ্যানালাইসিস করতে গেলে তার এগুলো আপনি দেখতে পারবেন। আমি একটা এক্সাম্পল আকারে দেখাই। আমি ওয়েবসাইটে গেলাম, লেটস সে, যখনই কোনো প্রতিষ্ঠানের আপনি চাকরি ইন্টারভিউ যাবেন, তার লোন দিবেন কি দিবেন না, তার ওয়েবসাইটে যে জিনিসগুলো দেখতে হয়, এটা হচ্ছে নিয়ম। তখন আপনি কি করবেন, তার ওয়েবসাইটে যে হোমে থাকার কথা, অ্যাবাউট আছে হয়তো পাবেন, এটা একটু ক্রস করতে হবে। হুম, দেখেন, অ্যাবাউট আছে হচ্ছে আপনার, গেলে আপনি দেখতে পারবেন যে তার এই যে ভিশন, আওয়ার ভ্যালুজ, সরি, আওয়ার মিশন, আওয়ার ভ্যালুজ, বুঝতে পারলেন? ওই যে যেটা বললাম আছে কিনা, সবটাই এভাবে আছে কিনা। জি স্যার, মিশন, ভিশন, কোর ভ্যালুস এগুলো তো একটা অর্গানাইজেশনের হুম মানে মূল স্ট্র্যাটেজি, পিলার বলে হুম এগুলো। হুম। এখনো দেখেন, এই যে আপনি ব্র্যাকে যদি জানেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াই, হ্যাঁ, এখানে ফ্যাকাল্টি হিসেবে দুইটা সাবজেক্ট পড়াতাম, পর আরেকটা ইয়ে। তো এখন দেখবেন এখানেও কিন্তু আপনার এই যে মিশন অ্যান্ড ভিশন কমন, যে তাদের ভিশন মিশন এগুলো থাকি, হ্যাঁ, ভ্যালুজ, তার হচ্ছে এটা এটা কমন জিনিস। তো এটা দেখে আপনি একটা অর্গানাইজেশন সম্পর্কে অ্যাসেস করতে পারবেন। তো সেটাই আমি বলছিলাম যে দেখেন, ইন্টারেস্টিং সেটা হচ্ছে, সরি, তো এখন দেখেন এইখানে মজার ব্যাপার, আপনার সবচেয়ে বড় হচ্ছে ভিশন, তার নিচে হচ্ছে মিশন স্টেটমেন্ট, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, কোর ভ্যালুস। এ ভিশন স্টেটমেন্ট ডিসক্রাইব হোয়াট এ কোম্পানি ডিজায়ার টু অ্যাচিভ ইন লং রান, মানে তার লাইফে সব কোথায় যেতে চায়। আমাদের ছোটবেলায় জিজ্ঞেস করতো না যে আপনি কি কি হবেন, তা আমরা বলতাম ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট। এখন চার্টার সেক্রেটারি বলবেন বা বলে মানুষ, হ্যাঁ। সো এই যে ভিশন, এটা হচ্ছে তার প্রফেশনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, লাইফের একটা অ্যাচিভমেন্ট আকারে। তো এই ভিশন স্টেটমেন্ট ডিসক্রাইব হোয়াট এ কোম্পানি ডিজায়ার টু অ্যাচিভ ইন দ্য লং রান, হ্যাঁ, জেনারেলি ইন টার্মস অফ in time frame of 5 to 10 years, or something even longer. It depicts a vision of what the company will look like in the future and set defined direction for planning and execution of the corporate level strategy। এই যে কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি দেখেন, বারবারই আমি আলাপটা আসতেছি। তো একটা ভিশন কি হয়, অর্গানাইজেশন গোল that evoke powerful and compelling মেন্টাল ইমেজ, একটা অর্গানাইজেশন সম্পর্কে জানা যায়। সো এটা 5, 10, 20 বছরের জন্য সেট করা হয়। যেমন আপনি যদি বলেন যে ম্যাকডোনাল্ড, আওয়ার ভিশনটা কি, টু বি দ্য ওয়ার্ল্ডস বেস্ট কুইক সার্ভিস রেস্টুরেন্ট। দেখেন তাদের কি, যে ম্যাকডোনাল্ড হচ্ছে পৃথিবীর বেস্ট এবং কুইক সার্ভিস রেস্টুরেন্ট, কুইক ডেলিভারি করে। স্টারবাক কফি হাউস, কফির, সেটা হচ্ছে টু এস্টাবলিশ স্টারবাক অ্যাজ দ্য প্রিমিয়ার মানে পারভিউয়ার অফ ফাইনেস্ট কফি ইন দ্য ওয়ার্ল্ড, কি বলছে, ওয়াইল মেনটেনিং আওয়ার আনকম্প্রোমাইজিং প্রিন্সিপাল ওয়াইল উই গ্রো। অ্যামাজনে কি, আওয়ার ভিশন ইজ টু বি দ্য আর্থ, ওয়ার্ল্ড না বলে আর্থ মোস্ট কাস্টমার সেন্টিং কোম্পানি, ওয়ার কাস্টমার ক্যান ফাইন্ড and discover anything they might want to buy online, হ্যাঁ। আইবিএম কি, আইবিএম বলছে টু বি দ্য ওয়ার্ল্ড মোস্ট সাকসেসফুল অ্যান্ড important information technology company, successful in helping our customer apply technology to solve their problems। এরকম থাকে আর কি। তো মিশন স্টেটমেন্ট aims to provide employees and stakeholder with clarity about what the organization is fundamentally there to do, where to do, কি করতে চায়, হ্যাঁ, there to do, sorry, ঠিক আছে। A statement that includes the purpose of the organization, the scope of operation, the basis of its
কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটা আমি বারবার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুরুর দিকেই বলে দিয়েছি আপনাকে। যেমন আপনার যারা যারা পড়লেন, আপনার হচ্ছে পেপাল কি টু বিল্ড ওয়েব মোস্ট কনভিনিয়েন্ট সিকিউর অ্যান্ড কস্ট ইফেক্টিভ পেমেন্ট সিস্টেম। এই পেপাল কিন্তু বাংলাদেশে আসার কথা। লিঙ্কডইন বলছে কি, লিঙ্কডইনে দেখেন কি লেখা, টু কানেক্ট দ্য ওয়ার্ল্ডস প্রফেশনাল, সারা পৃথিবীর লোকজনকে প্রফেশনালদের কানেক্ট করবে, টু মেক দেম মোর প্রোডাক্টিভ অ্যান্ড সাকসেসফুল, তাদের প্রোডাক্টিভ এবং সাকসেসফুল করবার জন্য তারা হচ্ছে ওয়ার্ল্ডের সব প্রফেশনালদেরকে একটা নেটওয়ার্ক করে দিবে। টেসলা, হ্যাঁ, টু এক্সেলারেট দ্য ওয়ার্ল্ড ট্রানজিশন টু সাস্টেনেবল এনার্জি, তারা কিন্তু সোলার এনার্জি বেস গাড়ি, হ্যাঁ, এগুলো করে, মানে ফসিল ফুয়েল না দিয়ে সোলার দিয়ে করতে চায়, রিনিউয়েবল এনার্জি করতে চায়। এটা তাদের হচ্ছে ইয়ে। আর অবজেক্টিভ কি হয়, অবজেক্টিভ হয় হচ্ছে, অবজেক্টিভটা হইতে হয় স্মার্ট, হ্যাঁ, স্টেটমেন্ট স্টেটমেন্ট অফ স্পেসিফিক আউটকাম দ্যাট আর টু বি অ্যাচিভড, মানে এটা একটা রিয়েলিস্টিক ভাগ করে দিতে হবে। ভিশন এবং মিশন সেট করলেই হবে না, তারা কিভাবে অবজেক্টিভ, হাউটা এখানে ক্লিয়ার করা হয় কিরকম। ইউজ টু অপারেশনালাইজ দ্য মিশন স্টেটমেন্ট, প্রোভাইড গাইডেন্স অন হাউ দ্য অর্গানাইজেশন ক্যান অ্যাচিভ ইটস ভিশন অ্যান্ড মিশন। কিভাবে, হাউ, এই যে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ শুড বি স্মার্ট। স্মার্ট কি, স্পেসিফিক। আপনি একটা অবজেক্টিভ সেট করবেন, সেটা স্পেসিফিক হইতে হবে ফার্স্ট, আর মানে এটা ভেগ হইলে হবে না। মেজারেবল, এটাকে হিসাব করতে হবে, বোঝা যাবে যে এটা মেজার করা যায়। অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। সো স্মার্ট বলতে আমরা যেটা বুঝাই, সেই স্মার্ট বলতে বুঝে যে আমরা হচ্ছে যে কেতাদুরস্ত, বাট এই স্মার্ট মানে আপনার অবজেক্টিভ সেট করতে হবে স্মার্টলি, কি স্পেসিফিক হইতে হবে, মেজারেবল হইতে পারবে, অ্যাচিভ হইতে হবে, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। ইন্টারেস্টিং না স্মার্টটা, বুঝে গেছে? জি জি স্যার। আপনি এখন দেখলে কিন্তু দেখেন এই যে কি হবে, আপনি ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ কি, আপনি গ্রোথ, সেলস গ্রোথ করাবেন 8 to 12%। তারপরে আপনার কর্পোরেট ওভারহেড, আপনি হচ্ছে কর্পোরেট ওভারহেড হচ্ছে 3 কোটি টাকা, এটা হচ্ছে স্পেসিফিক, হ্যাঁ, স্মার্ট করতে গেলে। নন ফাইন্যান্সিয়াল হচ্ছে উই ওয়ান্ট এ মেজরিটি অফ দ্য কাস্টমার উই সার্ভে উই স্টে টু স্টে দেয়ার কনসিডার, মানে আপনার XYZ কোম্পানি দ্য বেস্ট FMCG কোম্পানি বাংলাদেশ। বললাম যে আমার কাস্টমার কতগুলো লাগবে। তো আর ভ্যালুসটা তো আপনি বুঝেন, এটা আপনার হচ্ছে, এটাকে বোঝা যায় একটা প্রতিষ্ঠানের কর্পোরেট ভ্যালু কমিউনিকেট দ্য আন্ডারলাইং enduring core principle that guide an organization strategy and define the way organization should operate। মানে আপনি ইথিক্যাল হবেন, আপনি অনেস্টি আপনার থাকবে, আপনি হচ্ছে আপনার এমপ্লয়ীদের সেফটি এনশিওর করবেন, আপনি হচ্ছে ওনারশিপ গ্রো করার জন্য তাদেরকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবেন, কোয়ালিটি লাইফ এনশিওর করবেন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি খেয়াল রাখবেন, কমিউনিটি বিল্ড আপ করতে হেল্প করবেন, CSR করবেন, এগুলো আর কি, ঠিক আছে। সোয়াট তো অলরেডি আপনাদেরকে বলছি যে সোয়াট অ্যানালাইসিস করতে হয় এখানে। আচ্ছা, এখন দেখেন আপনার মজার ব্যাপার, লাস্টে এটা অনেক ইম্পর্টেন্ট, আমি দেখাবো নেক্সট ক্লাস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, এটা আজকে না আলাপ করি। এখন দেখেন আমরা যে একটু আগে দেখলাম চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটের কি ভ্যালুজ দেখি তো, বা তাদের কি ICSB, মানে আমরা যেহেতু এই প্রতিষ্ঠানের আপনারা পড়ছেন, আমি মেম্বার, আমরা দেখতে চাই যে ICSBর অবজেক্টিভ কি, তার ভিশন মিশন এখানে দেয়া আছে কিনা, এটা আমরা দেখি। এই যে ICSBর ভিশন কি দেখা যাচ্ছে, ICSBর ভিশনটা এখন জি স্যার। মানে শুধু কমার্শিয়াল না, যে কোনো প্রতিষ্ঠানেই তার থাকতে পারে কি, টু বি the institutional leader in the creation of skilled professional for the proper development of corporate management and good governance। তো তাদের এই কথার ভিতরে আছে যে ইনস্টিটিউশনাল লিডার হতে চায় তারা, কিভাবে লিডার হবে, ইন ক্রিয়েশন অফ স্কিল প্রফেশনাল, তারা স্কিল্ড প্রফেশনাল ক্রিয়েট করবে, এবং যারা এই স্কিল প্রফেশনালরা কোন জায়গায় এমফাসিস করবে, তারা হচ্ছে কর্পোরেট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং হচ্ছে গুড গভর্নেন্স এনশিওর করবার জন্য কাজ করবে। সো দেখেন ইন্টারেস্টিং, বেশ ভালো। তা আমরা হয়তো, আপনারা কি দেখেছেন চার্টার সেক্রেটারির ইয়ে কি, ভিশন মিশন কি দেখেছেন, আগে দেখা হয়েছিল? জি স্যার, একবার দেখেছিলাম। হুম। জি স্যার, দেখেছিলাম। আপনাদের প্রতিষ্ঠানেরটা আপনারা দেখেন, যেখানে চাকরি করেন, কাজ করেন, এখানে কি ইয়ে কি মিশন কি, টু রিমেইন দ্য
প্রিমিয়ার অলরেডি মানে রিমেইন থাকা মানে তারা অলরেডি, তাহলে বোঝা যাচ্ছে যে অলরেডি আইসিএসবি কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্স প্রফেশনালদের ভিতরে অলরেডি ভালো আছে, রিমেইন থাকতে চায়। টু রিমেইন দ্য প্রিমিয়ার বডি, তারা অলরেডি প্রিমিয়ার বডি এটা মেনটেন করতে চায় অফ দ্য প্রফেশনাল স্টাডিজ টু cultivate the profession of charter secretary so as to ensure sound corporate governance and build up capable management professionals by continuously working for productive professional development. So এটা তাদের হচ্ছে মিশন। এরপর যদি বলি অবজেক্টিভ, দেখেন আমি যেটা পড়েছি হুবহু এখানে আছে। অবজেক্টিভ কি? টু ডেভেলপ, প্রমোট অ্যান্ড রেগুলেট দ্য প্রফেশন অফ চার্টার সেক্রেটারি ইন বাংলাদেশ অ্যান্ড confer professional qualifications in charter secretary CS to impact requisite training to impart requisite হচ্ছে requisite training and education, and then to offer membership of the institute to the ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা আপনারা ভর্তি হচ্ছেন তারা যারা পাশ করে যাবেন, তাদের যে আগ্রহ আছে সেই ধরনের ডিজার্ভিং ক্যান্ডিডেটদের মেম্বারশিপ দিবে। টু এনফোর্স strict discipline for exercising control over the conduct of members, মানে কোড অফ কন্ডাক্ট, মেম্বারদের কোড অফ কন্ডাক্টের ব্যাপারে তারা সিরিয়াস থাকবে। অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড আফোল্ড ইথিক্স, এই যে আমরা বিজনেস ইথিক্স পড়ছি, তো চার্টার সেক্রেটারি অবজেক্টিভের ভিতরেও কিন্তু আফোল্ড দেয় কর্পোরেট ইথিক্স আছে, এবং মেম্বারদের কোড অফ কন্ডাক্ট, স্টুডেন্টদের কোড অফ কন্ডাক্ট, এটা নিয়ে কথা বলেছে। তাহলে অবজেক্টিভ পেলাম। আর ভ্যালুজ কি দেখেন, ভ্যালুজ হচ্ছে এরকম: অ্যাডিয়ার স্ট্রং ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এইটা তাদের ভ্যালু। রিলায়াবিলিটি, তাদের উপর মানে চার্টার সেক্রেটারির উপর রিলাই করা যায়, এখানে এক্সাম সিস্টেম, এডুকেশন সিস্টেম, এইগুলা। কনফিডেন্স, অ্যাডাপ্টিবিলিটি, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, প্রফিসিয়েন্সি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এইগুলো হচ্ছে তাদের হচ্ছে কোর ভ্যালুজের ভিতরে পড়ে। এখন দেখেন আমি যেটা যেটা আপনাদের সাথে আলাপ করলাম সেই সবগুলো এখানে পেলেন কিনা? আমি যেগুলো যে আলাপ করছিলাম যে মিশন, ভিশন, ভ্যালু। বাট জি বলেন। অবজেক্টিভটা স্মার্ট মনে হয় না আমার, মেজারেবল কিভাবে করে? হ্যাঁ সেটাই আপনি দেখেন, আপনি অলরেডি কিন্তু আমি একটু আগে আপনাকে একটু আগে যে আপনাকে কথাটা বললাম আপনি নিজেই কিন্তু বলছেন। এখন আমিও কিন্তু আইসিএবি কে দ্রুত এটা জানাবো যে আসলেই আমরা যে এখানে বললাম মিশন, ভিশন ঠিক আছে, তাও একটু ছোট করতে হয়, ভিশনটা একটু ছোট করতে হয়। মানে এসএসজির এই কাজটা আমি দুইবার করার সুযোগ পেয়েছি। মিশনের কাছাকাছি চলে আসছে, মানে ভিশন হ্যাঁ, যা, মিশনটা অনেকটা ভিশনের মতো হয়ে গেছে হ্যাঁ, আমার ওই মতে আর কি। ভিশনটাকে হচ্ছে সাপোর্ট করেছে মিশন, কিন্তু ওই কোর ভ্যালুসটা তো ঠিক আছে, কিন্তু এই যে এই অবজেক্টিভটা স্মার্ট করা হয় না। এটা দেখেন আরো দু একটা যদি দেখেন গ্লোবাল কোম্পানি, আমরা যদি ওয়েবসাইট দেখছি না, আমি আমার আরেকটা প্রশ্ন আসছে, বলেন। কোর ভ্যালুস গুলা কি ডিফাইন করা আছে যে ভ্যালুস সে এই 30টা লিস্টের মধ্যে থেকে হইতে হবে, নাকি না, ভ্যালুস গুলা নিজে না, থেকে কিছু না, ডিফাইন না, করা যায়? ডিফাইন এই যে যেটা আমি সেট করেছিলাম 2014 সালে একবার, পরে আবার স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ করে এসএসজির এটা করেছিলাম। দেখেন আমরা একটা টিম করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এসএসজির ইয়েটা ভ্যালুজ দেখা যাচ্ছে। এখানে কি বলছি দেখেন, উই আর বোল্ড মানে আমরা কনফার্ম খুবই, উই আর রেসপন্সিভ, উই আর ইনোভেটিভ, উই আর গ্লোবাল সিটিজেন, উই আর হিউম্যান মানে আমরা হিউম্যানই মানে আমরা মানুষের প্রতি, এবং উই আর টেকসই। সো এই ভ্যালুজ, তো এখানে এর ভ্যালুজ আর চার্টার সেক্রেটারিজ এর ভ্যালুজের ভিতরে ডিফারেন্স আছে। এখানে যেহেতু প্রফেশনাল ইনস্টিটিউট, এই কারণে কিন্তু এই ভ্যালুজগুলো যেভাবে দিয়েছে এখানে আসলে প্রফেশনাল ইনস্টিটিউটের মতো করে দিয়েছে। আর এখানে প্রাইভেট অর্গানাইজেশন যেটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্টের কারণ করেছে। আর যদি ব্র্যাক বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি, এইখানে আপনি মিশন ভিশন যদি দেখেন, ব্র্যাকের মিশন ভিশন তো এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টু বি এ লিডিং ইউনিভার্সিটি অফ দ্য গ্লোবাল সাউথ দ্যাট রেজিম এনহ্যান্স দ্য ফিউচার বাই, খুব ছোট লেখা, ফস্টারিং দ্য একাডেমিক এক্সেলেন্স, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড হিউম্যান ফ্লারিশিং। আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে ব্র্যাক কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে কোনো কোনো জায়গায় ইভেন নর্থ সাউথের থেকেও আগিয়ে গেছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার, কোয়ালিটি, আমি ফ্যাকাল্টি দেখেই বলছি না, ইজ ডুইং ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনি যদি বলেন যে লেটস সে ইউনিলিভারে যদি আমি দেখি, আপনারা জাস্ট মানে তাদের ইউনিলিভার বাংলাদেশ যদি আমরা দেখি, হ্যাঁ, আচ্ছা, কোম্পানির এই একই জিনিস আপনার হচ্ছে স্টোরি, ব্র্যান্ড, সাস্টেনেবিলিটি, এটা থাকার কথা তো এখানে
মিশন ভিশন এখানে পাওয়া যাওয়ার কথা। যে এরকম আপনার একটু কিছু স্টেটমেন্ট কিছু অর্গানাইজেশনের মিশন ভিশন দেখে আপনার প্রতিষ্ঠানটা প্রপারলি আছে কিনা, এবং হচ্ছে আপনার ভিউয়ার কোম্পানি এখানে মনে পাবো। যে এখানে খুঁজে বের করতে হবে, এক একটা পেজ তো ওয়েবসাইট একরকম, এটা দেখে আমার প্রশ্নটা ছিল, হুম আমার বলেন। প্রশ্নটা হচ্ছে কোর ভ্যালুস ভ্যালুস গুলা কি ডিফাইন করা আছে কিনা, যে না ভ্যালুস না এই না 30টা থেকেই নিতে হবে? না 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 এরকম কিছু নেই। এই যে আমি ওই অ্যান্সার তো দিলাম। আপনি কোথায় চার্টার সেক্রেটারি ভ্যালুস কি আর কোথায় এসএসজির ভ্যালুস কি, তার মানে ভ্যালুস গুলো যে আপনার কোনো মানে এক জায়গাতে নিতে হবে, এটা তো এইটাই প্রমাণ করে দিলাম, সেটাই তো বললাম আপনাকে। হ্যাঁ না এটা না, আপনার ঠিক আছে, আমি বলতে চাইছি 30 থেকে আমি 5টা নিলাম, হ্যাঁ, আমার কোম্পানির সাথে যেটা বিফিটিং হয়, হ্যাঁ, ওই ধরনের কিনা, না যে না এখানে ভ্যালুস এর ব্যাংক আছে ওইখান থেকে নিলাম ওই ধরনের। না 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 ওরকম না। আপনার ধরেন ভ্যালুজে যদি বলেন সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো, তো তাদের ভ্যালুস, তারা তো হেলথের ক্ষতি করে, তাহলে তারা কি বলবে? তো তারা আবার কি এই যে করবে? প্রশ্নটা করতেছি আমার, কারণ আমার প্রতিষ্ঠানের জন্য আমি সেট করতে গিয়ে কনসালটেন্টের পক্ষ থেকে যে এই হচ্ছে লিস্ট অফ ভ্যালুস, উই হ্যাভ টু টেক না না ভ্যালুস ফ্রম কনসালটেন্ট দিস ভুয়া লিস্ট। বাংলাদেশে। কনসালটেন্সি যা করে, আপনি এই যে আমি যে আপনাকে এই জন্য তো বললাম যে নিজের অর্গানাইজেশন নিজে করতে হয়। হার্ভার্ডের যে বিজনেস কোর্সটা করছে 6 মান্থে, আমি যে আপনাকে এই যে এখানে দেখাই, আপনি খেয়াল করছেন কিনা যে জিনিসগুলো দেখাচ্ছি মাঝে মাঝে আপনাদেরকে, এটা তো আপনারা কেবল শুরু। এই যে স্ট্র্যাটেজিক রোড ম্যাপ, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি 1 দেখা যাচ্ছে ভাই, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওই পুরো ফোল্ডার শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি ইন্ট্রোডাকশন টু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, মেজর দ্য স্ট্র্যাটেজিক রোড ম্যাপ, তারপর এক্সটার্নাল ইন্টারনাল ভিশন মিশন ভ্যালুজ বিজনেস লেভেল স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারপরে হচ্ছে কর্পোরেট রাইভালিয়ান কম্পিটিটরস, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, অ্যাকুইজিশন স্ট্রাকচার, এইচআর স্ট্র্যাটেজি, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, কোঅপারেটিভ স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, বাজেট প্ল্যানিং অ্যান্ড মানে এবিপি যেটা সেট করা, অর্গানাইজেশন স্ট্রাকচার এবং সাস্টেনেবিলিটি। এখানে স্ট্র্যাটেজি হাউস আছে। আপনাদের যে মানে আপনারা যদি আরো দু একটা ক্লাসে আমি একটু ডিটেইল আলাপ করব, ইউ উইল ফাইন্ড ইট মানে ভেরি ইন্টারেস্টিং। এবং এখানে যারা কনসালটেন্টরা করে মুখস্থ টাইপ করে, তো আসলে এইটাই হচ্ছে স্টাইল, আপনি এইভাবে যেতে হবে। মানে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনার শুরু করতে হবে স্ট্র্যাটেজির একদম বেসিক থেকে। এবং এইটা ছাড়া, এই যে আমি আপনাকে একটা দেখাই, এইটা ছাড়া কোনো মিশন ভিশন সেট করা যায় না। এইটা হচ্ছে কোর আপনারা, আমি তো বারবার করে বলি, কিন্তু এইটাই হচ্ছে মূলত আপনার এই এই কাজটা না করে একটা বিজনেসের টোটাল স্ট্র্যাটেজি ফর্মুলেট করা যায় না। এই এক্সটার্নাল ইন্টারনাল করার ভিতরে মিশন ভিশন সেট এই স্টেপগুলো ফলো করে এভাবে করতে হয়। তো বাংলাদেশে অনেক কনসালটেন্টরা আসলে জিনিসটা বোঝে না, মুখস্থ কিছু জিনিস বলে বা মুখস্থ, এটা আপনাদের থেকে তৈরি করে নিতে হয়। কি কি ভ্যালুজ ওনারা চিন্তা করবে, সেটা ওনারদের থেকে এমপ্লয়ীদের থেকে আলাপ করে ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস দাঁড়া করাতে হয়। কোনো সেট অফ রুল নাই যে এটা আমার কোর ভ্যালু থাকতে হবে। তো আজকের মতো আমরা মনে হয় শেষ করি, আমাদের অনেক ডিসকাশন করলাম। যদি একটা দুটা কোশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ উই লাইক টু কনক্লুড টু দিস সেশন। ব্রেক ছাড়া করলাম তো টানা, আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলেন। স্যার, বিদ্যুতের কারণে প্রথম 1 আওয়ার জয়েন করতে পারি নাই, মোবাইলের ইন্টারনেটও কেন জানি আসতেছিল না। আপনি আচ্ছা তো আমি মনে হয় দেখি স্যার রেকর্ড করছেন, রেকর্ড, হ্যাঁ যদি রেকর্ডটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর অনেকগুলো ভালো এই স্লাইডগুলো দিচ্ছি, আপনারা চেক করেন হোয়াটসঅ্যাপে। আমি ক্লাস শেষ করে আপনাদের এগুলো গুছিয়ে দিয়ে দিচ্ছি, আর রেকর্ডেড এটা দিয়ে দিব ইনশাল্লাহ। জি। আচ্ছা স্যার, এতগুলা জিনিস করছে সিলেবাসে, এগুলো সব মনে রাখার কি কোনো না না ওরকম না এখানে সিস্টেম? আমি দেখেন প্রত্যেকটা জিনিস আপনাদের কি করি, আপনাদের দেখেন আপনারা এত সুন্দর করে পড়িয়ে, কিন্তু আমি সিলেবাস ধরে ধরে, তাহলে এখন দেখেন আলাপ করলাম অনেক। সোয়াট তো শর্ট করে দিয়েছি, আমি তো বলেই দিয়েছি সোয়াটটা কি। আপনার স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট, এই দুটা প্রথম দুটা ইন্টারনাল, পরে দুটো এক্সটার্নাল, আমি বুঝাই দিচ্ছি পরীক্ষায় কি আসবে। পেস্টাল আপনাদের একদম এখানে এত আলাপ করছি, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আমি শর্ট করে এইটা দিয়ে দিব আপনার, এই যে এই একটা জিনিস হইলে আপনি কিন্তু হয়ে গেল, একটা স্লাইডে কিন্তু হয়ে গেল আপনার, হ্যাঁ, যে পেস্টাল কি। ঠিক আছে, এটা তো এখন আমি বুঝাইতে পারছি কিনা। সো যত ডিসকাশন করি থিওরিটি বুঝাইতে গেলে তো অনেক কথা বলতে হয়, আবার সিলেবাসে আমি শর্ট করে দিই না, আপনাদের বুঝতেই পারছেন যে সুন্দর করে আপনাদের গুছায় শর্ট করেও বলে দিচ্ছি। সো মানে মানে যে নোটগুলো দেই আপনার ওয়ার্ড ফাইলে, ওইটা তো খুবই শর্ট, হ্যাঁ, ওটা তো আপনার খুবই মানে ছোট করে দেই। এবং এখানে এইটুকু মনে রাখলে হবে ওইটা হুম হুম ওইটা স্টাডি করলে মোটামুটি একদম পরীক্ষা হ্যাঁ।
সবই তো মানে ধরেন এইভাবে গুছিয়ে তো হয়তো অন্যরা দেয় কিনা আমি জানি না, বাট আমি খুবই সিলেবাস ধরে ধরে টপিকস ধরে ডিটেইল বুঝিয়ে দিই, আবার সামারি করে ছোট্ট নোট দিয়ে দিচ্ছি, আবার পিপিটিও দিয়ে দিচ্ছি। সো মানে এটা আপনার শুধু পরীক্ষায় তো পাশ করবেন ইনশাল্লাহ, এটা আপনার টোটাল প্রফেশনাল ক্যারিয়ারে অনেক হেল্প করবে। হ্যাঁ, আমি যে ইয়েগুলো দিচ্ছি এগুলো এই ডকুমেন্টগুলো রাখেন। এই আমি যে রেকর্ডেড ভিডিও আজকে দিব বা আগেও দিয়েছি ওগুলো একটু দেখেন। গত ক্লাসে আপনাদের এই যে আগের একটা রেকর্ডেড ভিডিও দিয়ে সোয়াট অ্যানালাইসিস দিয়েছি, বাট আপনারা দেখেননি খুব একটা, দেখে নিন একটু, হ্যাঁ।